Hello, everyone. Welcome to another podcast of Abroad Mates. Here, we talk with real students with real insights so that you get the real stories and apply by yourself. So, we have today a very special guest, Ishan Hassan Bhaya from Tennessee University. He used to be my tutor once, and now he is again my tutor for helping me to go somewhere in the US. So let's see how he can tutor you throughout this whole process. So Ishanthaya, hello. How are you doing today? Yeah, I'm fine. How are you? I'm good. I'm doing good. I'm trying to do good. তারপরেও because জাপানের weather বেশ up and down হচ্ছে এই বৃষ্টি এই গরম winter is approaching তো খুবই বিচ্ছিরি হ্যাঁ, একটা অবস্থা ফলের টাইম তো আমাদের এখানেও সেম অবস্থাই। আমার মনে হয় পুরা নর্দার্ন হেমিস্ফিয়ার একই কাহিনী। মানে আমাদের এখানেও এই বৃষ্টি হচ্ছে, এই গরম হচ্ছে, এই ঠান্ডা পড়তেছে। মানে এই জিনিসটা আমি জানি না অন্যদের জন্য কেমন। বাংলাদেশীদের জন্য কিন্তু ইটস হার্ড। কারণ হঠাৎ করে হুম, শরীর খারাপ হয়ে যায়। মনে হয় যে এই গরম বৃষ্টি যে ওয়েদারটা যখন চেঞ্জ হওয়ার সময় মনে হয় যে মানে যেমন আমার খুব জ্বর চলে আসে হঠাৎ করে। তো এটা একটা ঝামেলা একটা মানে ওয়েদার চেঞ্জ না তো ফাস্ট ওয়েদার চেঞ্জ। আপনাদের তো এরকম কি খুব ফাস্ট ওয়েদার চেঞ্জ হয় আপনাদের ওখানে? আ এত ফাস্ট হয় না আসলে। মানে এত আমাদের ফাস্ট এখানে হয় না। হচ্ছে বৃষ্টি-টিষ্টি হচ্ছে, হাবিজাবি হচ্ছে কিন্তু খুবই কম, অল্প-স্বল্প। সো চেঞ্জটা এত ড্রাস্টিক না আরকি। ড্রাস্টিক না। আচ্ছা ঠিক আছে। তাহলে ভাইয়া why don't you start with introducing yourself, your background and everything you wanna share? হাই, আমি ঈশান আমার হুম, টিউটর ছিলাম। এখন তো টিউটর নাই। এখন জাস্ট উম ফ্রেন্ড, মেন্টর। হুম, তো আ আমার আন্ডারগ্রেড ছিল ঢাকা ইউনিভার্সিটিতে। আমি পড়ছি হচ্ছে এপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো এটা হুম, আন্ডারগ্রেড করার পরে তারপর হচ্ছে আমি পিএইচডি করতে চলে আসছি আমেরিকাতে। ইউনিভার্সিটি অফ টেনেসি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি নক্সভিল নামে একটা সিটিতে, যেটা হচ্ছে টেনেসি স্টেটের মধ্যে পড়ে। তো খুবই ছোট একটা স্টেট। এটা মানুষজন বাইরে খুব একটা চেনে না। বাট এটা হচ্ছে মানে মানুষজনকে চেনানোর জন্য তখন আমরা বলি হচ্ছে যে ধরো ওই যে FedEx এর হেডকোয়ার্টার হচ্ছে টেনেসিতে। তারপরে হচ্ছে আ এলভিস প্রিসলি টেনেসির। তারপরে হচ্ছে এখনের টাইমের কি জানি টেলর সুইফট হচ্ছে টেনেসির। বেসিক্যালি আমাদের পাশের শহরের। সো এই আরকি। আচ্ছা। মানে খুবই ছোট একটা আপনাদের কি স্টেট দেখা বাট সাক্ষাৎ হয় টেইলর সুইফটের সাথে মাঝে মধ্যে? আ এখনো হয় নাই। মানুষের হইছে। মানুষের হইছে আরকি। আচ্ছা, আচ্ছা। মানে মোটামুটি মাঝে কিন্তু ছোট নিলাম। স্টেট বাট মিউজিক-টিউজিকের জন্য অনেক ফেমাস। মিউজিকের জন্য অনেক ফেমাস। আচ্ছা। আচ্ছা ভাইয়া আমার একটা প্রশ্ন আপনার কাছে। আপনি তো এখন পিএইচডি করতে গেছেন। হু, হু, মাস্টার্স প্লাস পিএইচডি। তাই না? তো মাস্টার্স প্লাস পিএইচডির সময়টা তো খুব লম্বা। একটা হুম। ৫ বছরের মিনিমাম ৫ বছরের একটা মিনিমাম ৫ বছর। কমিটমেন্ট। তো এই পিএইচডিটা আসলে মানুষ কেন করতে যায় বা ইউএসএ তেই কেন করতে যায়? এখন মানুষজন আ পিএইচডি চুজ করার পেছনে আসলে বেশ কয়েক রকমের রিজন থাকতে পারে। সো ১ম কথা হচ্ছে যারা ধরো আ তোমার একাডেমিয়া তে যাইতে চায় ওদের তো পিএইচডি করা লাগবেই। কারণ হচ্ছে তোমার হুম, পিএইচডি না করলে তুমি হচ্ছে ধরো একাডেমিয়াতে যাইতে পারবা না। লাইক ফ্যাকাল্টি বা হুম, এই টাইপের জব এগুলোতে তুমি যাইতে পারবা না। তো তারপরে আরেকটা রিজন হচ্ছে যারা ধরো একাডেমিয়াতে যাওয়ার খুব একটা ইচ্ছা নাই। কিন্তু হুম, স্টিল পিএইচডি করতে চায়, কারণ পিএইচডি হচ্ছে তোমার মানে পিএইচডির সময় যেহেতু রিসার্চ-টিসার্চ বেশি হয়, তাহলে তোমার হচ্ছে পাবলিকেশন-টাবলিকেশন এগুলো একটু বেটার হয়। অ্যান্ড হচ্ছে তোমার যেহেতু আসলে মানে এটা একটা মানে মাস্টার্স এর চেয়ে কম্পারেটিভলি একটা হায়ার ডিগ্রি। তো পরবর্তীতে তোমার গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন যখন করে মানুষজন, হুম, হুম, তখন হচ্ছে পিএইচডিটা একটু হালকা তোমাকে একটা এজ দেয়। অ্যান্ড অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিয়াল জবে ঢুকলেও সেলারি হচ্ছে কাইন্ড অফ একটু বেশি পাওয়া যায়। মানে ধরো একজন মাস্টার্স করে ২-৩ বছর চাকরি করলো, স্টিল সে যা পাবে হয়তো তার চেয়ে কিছুটা বেটার পাওয়া যায় আরকি পিএইচডি সহ ঢুকলে, এবং হচ্ছে আর&ডি র সাইডে যাওয়া যায়। তুমি নরমালি মাস্টার্স করলে তুমি যেসব জবে যাবা কিউসি টাইপের, কোয়ালিটি কন্ট্রোল টাইপের জব আরকি। আর তুমি যদি হুম, রিসার্চ এ থাকতে চাও, রিসার্চ ডেভেলপমেন্ট এ, তাহলে তোমার পিএইচডি মোটামুটি লাগেই অনেক জায়গায়। স্পেশালি হচ্ছে আমাদের মতো সাবজেক্ট গুলা থেকে। ধরো আমি তো কেমিস্ট্রিতে আছি। তো এরকম কেমিস্ট্রি বা হচ্ছে তোমার এই টাইপের যে ন্যাচারাল সায়েন্স এর যে সাবজেক্ট গুলা আছে,
হুম, এগুলাতে হুম, স্পেশালি পিএইচডি অনেক কাজে লাগে। এবং আরো একটা ইম্পোর্টেন্ট ফ্যাক্টর যেটা অনেকেরই কাজ করে, আমার বেলায় যেটা কাজ করছিল, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই সাবজেক্ট গুলাতে যেমন ধরো ফিজিক্যাল সায়েন্স বা ন্যাচারাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স বা হুম, হুম। হচ্ছে তোমার বায়োলজি বেসড সাবজেক্ট গুলা। এই সাবজেক্ট গুলাতে হচ্ছে তোমার মাস্টার্স এর ফান্ডিং কম্পারেটিভলি অনেক কম হয়। তো তোমাকে হয়তো যে সেলারিটা দিবে, এই সেলারিটা দিয়ে অ্যান্ড আমেরিকা তো বেশ এক্সপেনসিভ আসলে। তো এটা আচ্ছা, দিয়ে তোমার হচ্ছে আসলে চলাটা কিছুটা টাফ হয়ে যায়। তো পিএইচডি অলমোস্ট তোমার ১.৫ থেকে ২ গুণ বেতন পাওয়া যায়, সেলারি পাওয়া যায়। স্কলারশিপটা পাওয়া যায়। তো এইজন্য হচ্ছে আরেকটা বড় রিজন যে মানুষজন হচ্ছে পিএইচডি চুজ করে। আর আচ্ছা, আমেরিকার ব্যাপারটা হচ্ছে মানে অন্যান্য জায়গার চেয়ে আমেরিকার যে ব্যাপারটা ১ম কারণ হচ্ছে আমেরিকাতে তোমার প্রচুর ইউনিভার্সিটি। মানে প্রচুর লিটারেলি। তো তুমি যদি ইউরোপের তুলনায় চিন্তা করো হয়তো মানে টোটাল ইউরোপের ইউনিভার্সিটির সংখ্যা তুমি যদি কাউন্ট করো এবং আমেরিকার ইউনিভার্সিটি তুমি যদি দেখো দেখবা ২ টা খুবই কাছাকাছি। ইভেন আমেরিকা বেশি হইতে পারে আমি জানি না। সো যে আচ্ছা, কারণে হচ্ছে তোমার মানে তোমার যদি মোটামুটি একটু ভালো প্রোফাইল থাকে বা মানে ধরো লাইক আ ইভেন লাইক মাঝামাঝির দিকেও মানে একটু মিডল ক্লাস বা আপার মিডল ক্লাস টাইপের প্রোফাইলও যদি তোমার থাকে, হুম, তাহলেও হুম, তোমার হচ্ছে আমেরিকাতে আসলে ইজিলি চান্স পাওয়া যায় ফান্ডিং সহ। যেহেতু হচ্ছে ইউনিভার্সিটির সংখ্যা অনেক বেশি। অ্যান্ড তারপরে হচ্ছে আরেকটা জিনিস যেটা ধরো ইউরোপ বা অনেক জায়গায় ওটা তো আসলে পড়াশোনা করার পরে দেখা যায় চাকরি পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো আমেরিকাতে হচ্ছে আসলে মানে অন্যান্য জায়গার চেয়ে অনেক বেশি টাকা এবং অনেক বেশি জব। সো এটা হচ্ছে তোমার আচ্ছা, মানে আল্টিমেটলি মানুষের পাথওয়েটা তো এইটাই আসলে থাকে যে পড়াশোনা করে একটা চাকরি-বাকরি করব বা কিছু একটা জায়গা করব। তো এইজন্য আমেরিকা বেটার আরকি অন্যান্য জায়গার চেয়ে। আচ্ছা। তাহলে there comes the interesting question ভাইয়া। আপনি কেন পিএইচডি করতে গিয়েছিলেন? আপনিও কি আসলে আমেরিকায় চাকরি-বাকরি করতে চান? নাকি কারণ আপনার প্রোফাইল তো বলে আপনি খুবই ঘোরাফেরা করতে পছন্দ করেন। এখন চাকরি-বাকরিও তো একটা বড়সড় কম। এখন আপনার জন্য আপনার স্টোরিটা কি? আপনি কেন গিয়েছিলেন আমেরিকায় আমার পিএইচডি স্টোরি করতে? হচ্ছে আমি তো আসলে খুব একটা ভালো স্টুডেন্ট ছিলাম না। তা আমি কিন্তু আমি তোমাকে তোমাকে তো মনে হয় তখনই তো পড়াচ্ছি। আমি তোমাকে মনে হয় বলছিলাম যে আমি হচ্ছে আমার ক্লাসের আমি হচ্ছে সবচেয়ে আ ইয়া ছিলাম। মানে লাস্ট বয় ছিলাম। মানে আমার ফাইনালের হ্যাঁ, রেজাল্টে আমি লাস্ট হচ্ছে বয়ের সবার যদি এই লাস্ট ছিলাম। অবস্থা হয়, তাহলে তো ভাইয়া লাস্ট বয় হওয়াই ভালো। তা আমার আমার হচ্ছে মনে আমি হয় তো যে একদম পিএইচডি করছে, টিপিক্যাল লাস্ট বয় পিএইচডি করছে। আপনার আপনার যে নিশ্চয়ই আপনার যে প্রফেসর ছিল ব্যাক ইন আপনার আন্ডার গ্রাজুয়েট স্কুল না? আপনাকে তখন হুম, হুম। নিশ্চয়ই যারা বলছো বকাঝকা দিত। তারা যখন আপনার সাথে এখন কথা বলে যে আপনি পিএইচডি করতে আমেরিকা বসে আছেন, সেইটা কিন্তু মানে খারাপ স্টুডেন্টের খুবই ইন্টারেস্টিং একটা বৈশিষ্ট্য আরকি। যে খারাপ স্টুডেন্টরা এখন পিএইচডি করছে আমেরিকায় হুম। বসে। হ্যাঁ, অনেকটা ওরকমই কাইন্ড অফ পোয়েটিক বাট এই আরকি। তো ওই তো একটু পিছনের দিকে স্টুডেন্ট ছিলাম তো মানে তো তখন কি করব আসলে চিন্তা ভাবনা করতেছি। দেশে চাকরি-বাকরি মানে আইদার চাকরি-বাকরি গুলো হচ্ছে এরকম যেগুলা খুব ভালো সেগুলো হচ্ছে হয়তো আ অনেক বেশি কম্পিটিটিভ। মানে হুম, পাবো হুম। নাকি পাবো না ঠিক নেই। কারণ যেহেতু সিজি অনেক খারাপ। আর তারপরে ব্যাপারটা হচ্ছে আর অন্যান্য চাকরি-বাকরি যা আছে ওগুলো হচ্ছে ওরকম আরকি যেগুলো করে পোষাবে না। নিজের কাছেই মনে হচ্ছে। তো আচ্ছা। তখন আসলে আমার এক স্যার, আমার আন্ডারগ্রেড এর এক স্যার, তো উনি আসলে খুব ভালো একটা কথা বলছিল। উনি বলছিল হচ্ছে যদি মানে কেউ একজন খুব রিসার্চ করতে চায় হুম, হুম, অথবা যদি কারো হচ্ছে যে মানে আমেরিকার যে লাইফস্টাইল, এই লাইফস্টাইল যদি কারো খুব বেশি ভালো লাগে ওদের ২ জনের জন্যই উচিত হচ্ছে পড়াশোনা শেষ করে হায়ার স্টাডিজ এ আমেরিকা চলে যাও। মানে either of it তোমার যদি পড়াশোনা করতে অনেক ভালো লাগে অথবা তোমার যদি ওইখানে লাইফস্টাইল অনেক ভালো লাগে। আমার হচ্ছে পড়াশোনা করতে খুব একটা ভালো লাগে না। কিন্তু আমার ওদের লাইফস্টাইলটা অনেক ভালো লাগে। তো এইজন্য আমি চলে আসছি। তো পড়াশোনা আচ্ছা। করি আরকি মানে থাকার জন্য মানে যাতে এখান থেকে বের না করে দেয় এইজন্য করতে হয় দেখে করি আরকি। এটাই। আমার আচ্ছা। স্টোরি হচ্ছে এই। না, মানে স্টোরিটা কিন্তু খুব ইন্টারেস্টিং যে আপনার কিন্তু এভাবে কি পড়াশোনা হয় ভাই? আপনি যে বললেন থাকার জন্য পড়াশোনা। আমি জানি আপনার ১ম থেকেই কেমিস্ট্রির প্রতি একটা ঝোঁক ছিল। আপনি কি বলছেন হুম, আমি হুম। জানি না। আমি এটা ম্যাচ করতে পারছি না। কারণ আপনি রিসার্চ করতে গেছেন। একটা মানুষ তখনই রিসার্চ করতে যায় যখন ওর এটাতে খুবই ভালো লাগা কাজ করে। তাহলে আপনি কেন বললেন যে পড়াশোনা করি আরকি? মানে এটা কি এমনি, এমনি হয়ে যায় তাহলে? না এমনি তো হয়ে যায় না। পড়াশোনা তো আসলে করা লাগে। তোমার ধরো হুম, হুম, মানে এটা একটা ব্যাপার যে ধরো আমি
কেমিস্ট্রিতে আমার যে কিছু স্পেসিফিক সাইডে আমার আ ইন্টারেস্ট ছিল আগের থেকে। হুম, ধরো যেরকম ম্যাটেরিয়ালস বা ওইগুলার দিক দিয়ে। যেমন আমি ধরো এনালাইটিক্যাল বা অর্গানিক আমি কখনোই মানে আমার খুবই অপছন্দের জায়গা ছিল। তো যদি জিনিসটা এমন হইতো যে আমি পিএইচডি আসলে ঐরকম কোনো একটা টপিকে করতে আসছি, তাহলে আমার জন্য আসলে খুবই টাফ হয়ে যাইত। তো যেহেতু কেমিস্ট্রির যে পার্টটার দিকে ম্যাটেরিয়ালস বা আ এই টাইপের যে জিনিসটা, সো আমি পিএইচডি করতেছি হচ্ছে বেসিক্যালি তোমার পলিমারস এ। এবং আচ্ছা। পলিমারের মধ্যে হচ্ছে ফিজিক্যাল পলিমার। তো যেইটা হচ্ছে তোমার অনেক বেশি ক্লোজ টু ম্যাটেরিয়াল সায়েন্স, ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং ওইগুলা। হুম, তো যেহেতু আসলে মানে এই পছন্দের আ জায়গাটা মিলে গেছে এবং ঐরকম একটা ল্যাব গ্রুপও চুজ করতে পারছি, যে যেখানে হচ্ছে আমার ইন্টারেস্টের সাথে ব্যাপারটা যায়। সো জিনিসটা এরকম আরকি। তো এইজন্য ব্যাপারটা একটু ইজিয়ার। তো ইজিয়ার বলতে হচ্ছে তোমার এই পড়াশোনা করাটার মোটিভেশনটা আরকি পাওয়া যায় যে আচ্ছা, মানে জিনিসটা যেহেতু করতেছি, জিনিসটা শেষ করি এবং হুম, হুম, হচ্ছে তোমার তারপরে পরবর্তী ব্যাপারটা তো আছে। ধরো আল্টিমেটলি আমি মানে যাই করতে চাই চাকরি-বাকরি বা হোয়াটএভার লাইফ এ যেটা করতে চাই। তো একটা মানে ডিগ্রিটা না হইলে তো আর হচ্ছে না। তো এই হুম। আরকি। আচ্ছা, তার মানে নিজের ইন্টারেস্টের সাথে পিএইচডির রিসার্চ টপিকটা অ্যালাইন করা বেশ জরুরি। কারণ এটা হলে তখন দেখা যায় যে অন দি গো তেই জিনিসটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে তোমার ইন্টারেস্ট যদি তুমি না পাও তাহলে হচ্ছে তুমি একটা ব্যাপারে যে তুমি যেটা বললা যে রিসার্চ করা তো আসলে অনেক কঠিন একটা কাজ। ট্রু। তো তোমার যদি ওইটাতে ইন্টারেস্ট না থাকে, জাস্ট র‍্যান্ডম একটা জিনিস মানে ধইরা কাজ শুরু করলা, তাহলে হচ্ছে কিছুদিন পরে তুমি এটা কন্টিনিউ করতে পারবা না। মানে তোমার জন্য এটা খুবই কঠিন হয়ে যাবে। মানে ইট উইল টেক আ লট অফ টোল। তো হুম। ইন্টারেস্টের সাথে আসলে অ্যালাইন করাটা খুবই দরকার। আচ্ছা, তো এই ইন্টারেস্ট এর ব্যাপারটা একটা ছোট্ট কোয়েশ্চেন ছিল যে ইন্টারেস্টটা কি এতটুকুই যে আমার আসলে ব্যাপারটা জানতে ইচ্ছা করে? এতটুকু কি সাফিসিয়েন্ট? নাকি জিনিসটা আসলে এমন যে আমার এটা জানতে ইচ্ছা করে আর আমার একই সাথে এটা নিয়ে বেশ ভালোই ব্যাকগ্রাউন্ড নলেজ আছে? মানে কোন জিনিসটা আপনি সাজেস্ট করবেন? আ ব্যাকগ্রাউন্ড নলেজ থাকা তো অফকোর্স obviously বেটার। কারণ তুমি হচ্ছে হুম, একটা জিনিস তোমার জানতে ইচ্ছাও করে এবং তোমার এনাফ ব্যাকগ্রাউন্ড নলেজ আছে। তো তুমি তো আসলে মানে অনেক দূর আগায় আছো অলরেডি। তো হুম, এখন বাট স্টিল যদি তোমার জানার ইচ্ছাটা আছে বাট খুব একটা সলিড তোমার নলেজ বেস নাই। মানে স্টিল এইটা আসলে ওয়ার্কেবল। কারণ হচ্ছে তোমার যখন এই ইচ্ছাটা থাকবে, তখন তুমি হচ্ছে ধরো তোমার হয়তো একটু এক্সট্রা পড়াশোনা করতে হবে, এক্সট্রা ঘাটাঘাটি করতে হবে। তোমার ব্যাকগ্রাউন্ড যে নলেজ গুলা আরেকজনের আছে, সে হয়তো তোমার ২ স্টেপ তোমার চেয়ে আগায় আছে। কিন্তু তোমার হাতে স্টিল চান্স আছে টু ক্যাচ আপ। তো হুম, এখানেও এগেইন ইন্টারেস্ট এর ইম্পোর্টেন্স টা আসতেছে। কারণ তোমার যদি ইন্টারেস্ট না থাকে এট দ্যা ফার্স্ট প্লেস, তুমি তো ওই পুশ টা পাবা না যে আমার এক স্টেপ আগায় ওই লেভেলে যাইতে হবে, ক্যাচ আপ করতে হবে। হুম। আচ্ছা, এখানে ভাই একটা অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে। মানে যেটা আমি দেখি যে পিএইচডি করার পরে এমন কি অনেক কর্পোরেট জব বা হুম, ইন্ডাস্ট্রিয়াল জব আপনার জন্য রেস্ট্রিক্টেড হয়ে যায় কারণ ওরা মনে করতে শুরু করে যে আপনি ওভার কোয়ালিফাইড ফর দ্যাট পার্টিকুলার জব। যেমন আপনার জন্য জিনিসটা ডিফারেন্ট। আপনি খুবই এমন একটা সাবজেক্টে পড়ছেন যেটা খুব বেশি এপ্লাই না, এটা একটা পিওর সাবজেক্ট, তাই না? ওখানে হুম, আসলে হুম, একাডেমিয়াতে যাওয়াটা মানে দ্যাটস ওয়াইজ। আরো আপনাদের নিশ্চয়ই রিসার্চ এ যাওয়ার আরেকটা সুযোগ আছে। কিন্তু অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে যেমন যেগুলো খুবই অ্যাপ্লাইড হুম, সাবজেক্ট হুম। আমি যদি বলি, ওই ক্ষেত্রে কি এমনটা আসলেও হয় যে কোন একটা মানুষ যে পিএইচডি করেছে তাকে নেয়ার সময় ওরা দেখে যেটা ও ওভার কোয়ালিফাইড দেখে আমরা ওকে হায়ার করব না। এমনটা কি আসলে হয়? বা আপনার এক্সপেরিয়েন্স আ কি বলে? সো আমার অ্যাকচুয়ালি এখানের যে এক্সপেরিয়েন্স এবং আমার ধরো এখানের কমিউনিটির লোকজন যারা আছে মানে পরিচিত লোকজন, অন্যান্য সাবজেক্টের এবং আমার সাবজেক্ট সবগুলারই। তো মানে আমার পার্সোনালি যা দেখা মানে নিজে তো এখনো চাকরির বাজারে নামি নাই। তো মানুষদের হুম, থেকে যা দেখা সেটা হচ্ছে তোমার মানে হ্যাঁ, এই জিনিসটা ঠিক আছে যে তোমার হচ্ছে কিছু চাকরি, কিছু জবের দিকে তোমার হচ্ছে পিএইচডি তোমাকে ওভার কোয়ালিফাইড মনে করবে। বা তোমাকে হচ্ছে এমএস থাকলে তুমি হয়তো চাকরিটা পায়া যাইতা। তুমি পিএইচডি দেখে তোমার হুম, সাথে যোগাযোগটা করবে না। বাট দ্যা থিং ইস
আমি এই পর্যন্ত কাউকে দেখি নাই যে ওই ধরনের চাকরিতে এপ্লাই করতে। কারণ হচ্ছে তোমার ওই যে আগে যেটা বললাম যে এমএস আর হচ্ছে পিএইচডির চাকরির মাঝখানে সেলারির পার্থক্যটাও না অনেক বেশি হয়। তো আচ্ছা। একটা মানে তুমি যখন পিএইচডি করবা বা মানুষজন যখন নরমালি পিএইচডিটা শেষ করে, তখন হুম, হুম। আল্টিমেটলি মানে যে এত কষ্ট করার পরে ৫ বছর তো মিনিমাম লাগে, আরো বেশিও লাগে। এত কষ্ট বা এত ব্যয় করার পরে একটা ডিগ্রি যখন হইছে এবং এটা দিয়ে যখন জব মার্কেটে তার ঢোকার স্কোপ আছে, তখন আমি আসলে কাউকে দেখি না যে ওই রেঞ্জের চাকরি-বাকরিগুলার জন্য তারা এপ্লাই করে। আচ্ছা। সো বাট যেমন সেইম কাইন্ড অফ থিং যেমন আমার জানা আছে সেটা হচ্ছে যে আমার নিজেরই আঙ্কেল। তো উনি হচ্ছে তোমার পোস্ট-ডক করছে। তো পোস্ট-ডক করার পরে তখন মানে পোস্ট-ডক এর আবার চাকরি-বাকরি একটু কম। একাডেমিয়া বাদে পোস্ট-ডক থেকে অন্যান্য ইন্ডাস্ট্রিতে যাওয়া একটু টাফ। এবং উনার ফিল্ডটাও হচ্ছে একটু ছোট ছিল। মানে ধরো উনার ফিল্ড হচ্ছে আ এগ্রিকালচারাল বেসড তো পোল্ট্রি রিলেটেড। তো এটা হচ্ছে আমেরিকাতে এতটাও মানে বড় ফিল্ড না। তো উনার এরকম সমস্যা বেশ কিছুদিন হইছে যে পোস্ট-ডক এর যথেষ্ট জব অ্যাডভার্ট ছিল না। সো উনি হচ্ছে পিএইচডি চাইছে এমন জব অ্যাডভার্ট গুলাতে যাইতো এবং ইন্টারভিউ এর মধ্যে তারা উনাকে বলত আরকি যে, তুমি তো ওভার কোয়ালিফাইড। তোমাকে এখানে নিলে তুমি তো কিছুদিন পরে তুমি যদি ভালো কোনো চাকরি পাও তুমি তো চলে যাবা। সো তোমাকে নেওয়া তো হুম। আমাদের জন্য একটু লস।" তো উনার হচ্ছে চাকরি পাইতে একটু দেরি হইছে। বাট আচ্ছা, আচ্ছা। মানে এটা আরকি। বাট পিএইচডি থেকে আমার মনে হয় না যে এমএস এর চাকরি-বাকরিতে মানুষজন নরমালি এপ্লাই ও খুব একটা করে। মানে এই সিচুয়েশনটা কি আপনাদের মানে আমেরিকার জন্যই? কারণ আমি এখানে যেটা দেখি যেই জব সার্কুলেশন হু, হু, গুলো জাপানে, আমি দেখি যে পিএইচডির গুলো না আলাদা করে লেখা থাকে। আর পিএইচডির জবের যে টাইটেল গুলো সবগুলোই কেমন যেন একটু রিসার্চ ওরিয়েন্টেড। এখন জিনিসটা কি তাহলে এমন যে আমেরিকায় যদি কেউ পিএইচডি টা করে তাহলে তাদের অপরচুনিটিটা আসলে হায়ার? বিকজ আমি জাপানে এই জিনিসটা দেখেছি যে এই রেস্ট্রিকশনটা খানিকটা আছে। যে যখনই ওভার কোয়ালিফাইড হয় দে আর ভেরি হু, অ্যাওয়ার হু, অ্যাবাউট লাইক ওভার কোয়ালিফাইড কাউকে হায়ার করা নিয়ে। কারণ ওরা তো খুবই বেসিক থেকে কাজ শুরু করায়। একদম ফার্স্ট থেকেই ট্রেনিং পিরিয়ড যায়, এটার সাথে যায়। তো এইজন্য হচ্ছে ওরা ইউজুয়ালি আমি আমি যতটুকু আমার এক্সপেরিয়েন্স বলে আমি যতটুকু দেখেছি জব সার্কুলেশন গুলোতে। তো মানে তাহলে আমেরিকা আসলে সমস্যাটা এতটা তীব্র না। এরকম। না। আচ্ছা। আচ্ছা এখন তাহলে ভাই আমরা একটু কথা বলি যে পিএইচডির পরে অপরচুনিটিস টা নিয়ে যেহেতু আমরা অলরেডি বলছিলাম। হু, হু, আম উম জিনিসটা কি তাহলে এরকম মানে পিএইচডি থেকে জব আর পিআর বা গ্রিন কার্ড যদি আমরা বলি এই জার্নিটা আসলে কিরকম? বা উম মানে এখানে পিএইচডি থেকে আপনি তো এখন একটা স্টুডেন্ট ভিসা, একটা F1 ভিসায় আছেন। হু, হু। এরপরে আপনার ভিসা কিভাবে চেঞ্জ হচ্ছে বা এই পুরো জিনিসটা কিভাবে কাজ করে? তো এখন ধরো আমি আছি হচ্ছে স্টুডেন্ট ভিসায়। সো আমার নেক্সট স্টেপ হচ্ছে আমি এটা যখন শেষ করব, শেষ করে এখন তোমার গ্রিন কার্ড আসলে পাওয়া যায় তোমার ২ টার রাউট আছে। সো একটা হচ্ছে তোমার আ জবের মাধ্যমে, যেটা হচ্ছে তোমার হুম, H-1B ভিসা। তো তুমি হচ্ছে আমি ধরো তুমি পিএইচডি শেষ করবা, তুমি হচ্ছে বা মাস্টার্স যেটাই হোক, তুমি মাস্টার্স বা পিএইচডি শেষ করবা। তুমি হচ্ছে চাকরিতে যাবা। তো চাকরিতে গেলে তখন তোমার যে কোম্পানির তে তুমি চাকরিতে ঢুকবা বা যেখানে তুমি করবা, তোমার এমপ্লয়ার যারা আছে, তাদের হচ্ছে তোমাকে H-1B স্পন্সর করতে হবে। মানে বেসিক্যালি হচ্ছে H-1B ভিসাটা ওদের স্পন্সর করা লাগে। মানে তোমার জন্য একটা খরচের ব্যাপার-স্যাপার আছে। ওদের হচ্ছে এটা দিয়ে করতে হয়। ওদেরকে মানে বেসিক্যালি হচ্ছে গভর্নমেন্টকে এটা বলতে হয় যে, তারা যে কাজের জন্য যে লোক খুঁজতেছে এখানে তোমার চেয়ে যোগ্য তারা কাউকে পায় নাই। এজন্য তোমাকে নিছে এবং এটার জন্য তারা গভর্নমেন্টকে একটা ফি দিতেছে। তো এই H-1B ভিসায় তুমি থাকার পরে এটা নরমালি তোমার ৩-৪ বছর টাইম লাগে। তো এর মাঝখানে H-1B পাওয়ার পরে তুমি গ্রিন কার্ড ফাইল করতে পারো এবং এটা হচ্ছে হয়ে যাবে। মানে এই টাইমের মাঝখানে। আর 2nd রাউটটা হচ্ছে তোমার NIW করা, ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার। তো এইটা হচ্ছে বেসিক্যালি এক ধরনের একটা কেস ফাইল করা, একটা পিটিশন ফাইল করা গভর্নমেন্টের এগেইনস্ট এ। তাকে বলা যে, "আমি যথেষ্ট যোগ্যতা সম্পন্ন, আমাকে গ্রিন কার্ড দাও। আমাকে গ্রিন কার্ড দিলে তোমার অনেক লাভ।" তো এখন এইটা করার জন্য তোমার লাগে হচ্ছে একটা হায়ার ডিগ্রি এবং তোমার লাগে হচ্ছে মানে তুমি মানে আমরা নরমালি যারা স্টাডি করতে যাই এরা যেটা দেখায় যে তার একাডেমিক ফিল্ডে সে হচ্ছে তোমার মানে তুমি অনেক বড়সড় কেউ একজন।
তো যেটার জন্য হুম, তোমার হুম, লাগবে হচ্ছে ২-৩ টা পেপার পাবলিশ লাগে, হুম, হুম। টাইটেশন লাগে। এগুলা দেখাইতে হয়। দেখায়া বলতে হয় যে, "আমি তো অনেক ইম্পোর্টেন্ট এই ফিল্ডে। তো আমাকে তুমি গ্রিন কার্ড দিয়ে দাও। আমাকে গ্রিন কার্ড দিলে তোমার অনেক লাভ আছে।" তো আচ্ছা, এইটা তোমার এখন আমার প্রবলেম হচ্ছে আমার পার্সোনালি আমার প্রবলেম হচ্ছে আমার তো হায়ার ডিগ্রি নাই। হায়ার ডিগ্রি নাই বলতে আমি তো অনার্স করে ডিরেক্ট চলে আসছি পিএইচডি আচ্ছা, করতে। তো এইজন্য এটা আমি করতে পারতেছি না। তো আমার অনেক ফ্রেন্ড আছে যারা হচ্ছে দেশ থেকে মাস্টার্স করে আসছে। তো মাস্টার্স করে আসছে মানে ওদের একটা হায়ার ডিগ্রি আছে। তো ওরা যেটা করছে ওরা হয়তো পিএইচডির তোমার 2nd, 3rd ইয়ারে থাকার সময়ই ওরা যখন তাদের একটা পেপার পাবলিশ হয়ে গেছে, হুম, হুম। তখনই তারা হচ্ছে এনআইডব্লিউ ফাইল করে দিছে। তো এনআইডব্লিউ ফাইল করে দিলেও তোমার ২ থেকে ৩ বছর লাগে গ্রিন কার্ড পাইতে। সো মানে তুমি যদি দেশ থেকে মাস্টার্স করে আসো, তাহলে ইভেন তোমার পিএইচডি শেষ হওয়ার আগেই গ্রিন কার্ড পেয়ে যাওয়া পসিবল। মানে আমার পরিচিত অনেকেই পাইছে। আর যদি তুমি মাস্টার্স না করে আসো, তাহলে এখানে আইসা মাস্টার্স করো বা পিএইচডি করো, তাইলে ওইটা শেষ হওয়ার পরে তোমার হচ্ছে ওই যে চাকরি বা এনআইডব্লিউ যেটার থ্রুতেই তুমি করো আরো ২ থেকে ৩ বছর লাগবে আরকি। আচ্ছা। আর এই ২-৩ বছরের যে ২-৩ বছরে আপনি কিভাবে থাকবেন ওখানে? আপনাকে তো তখন একটা ভ্যালিড ভিসা লাগবে। হ্যাঁ, তখন আপনি হচ্ছে যখন তোমাকে ওই শেষ যে করেন। জব ভিসা, H-1B ভিসা। মানে তুমি যখন আচ্ছা চাকরিতে এই গেলে তোমাকে দিচ্ছে। আচ্ছা এই যে H-1B ভিসাটা আছে, এই ভিসাটা আসলে কিভাবে কাজ করে? এখানে তো অনেক কিছু আমরা শুনি যেখানে লটারি হয়। লটারি হওয়ার পরে হুম, কিছু মানুষ সিলেক্টেড হয়, কিছু মানুষ হয় না। যেমন কিছু মানুষ হয় না। উম আমি মাঝখানে একটা ইন্ডিয়ান চ্যানেল দেখছিলাম YouTube এ। ওখানে বলছিল যে ও ৩ বার মাস্টার্স এ গেট ইন করলো জাস্ট বিকজ অফ দিস H-1 ভিসা। সো ও এইজন্য মাস্টার্স করেই যাচ্ছে। নেক্সট হুম, মাস্টার্স জাস্ট বিকজ ও H-1 ভিসা লটারিতে সিলেক্টেড হয়। তো রাইট। এই জিনিসটা আসলে কাজ কিভাবে করে? আচ্ছা। তো ইন্ডিয়ানদের জন্য আসলে সিচুয়েশনটা অনেক বাজে। ইন্ডিয়ানদের জন্য সিচুয়েশনটা অনেক বাজে কারণ হচ্ছে H-1B তোমার বেসিক্যালি যে লটারিটা হয়, এই লটারিটা হয় হচ্ছে প্রত্যেকটা কান্ট্রি ওয়াইজ আলাদা। মানে আচ্ছা, সকল বাংলাদেশী অ্যাপ্লিক্যান্ট ওদের অ্যাপ্লিকেশন গুলো একটা পুলে যাবে। তো এরকম ধরো সকল পাকিস্তানি অ্যাপ্লিক্যান্ট তাদেরগুলো একটা পুলে যাবে। ইন্ডিয়ান অ্যাপ্লিক্যান্ট তাদেরগুলো আরেকটাতে যাবে। সো তোমার দেশের মানুষ যত কম, তোমার আচ্ছা, লটারিতে আসার চান্স তত বেশি। এবং লটারিটা ধরো ওকে, এরকম কিছু না যে 10% বা 20% পাচ্ছে। মানে বেশ ভালো এগেইন মানে এটা একটা নাম্বারের উপর বেসড করে, পার্সেন্টেজ না। সো যেহেতু নাম্বারের উপর বেস করে, তো সেহেতু মনে করো যে দেশের কমিউনিটি যত ছোট, সেই দেশের মানুষের আসার চান্স তত বেশি। তো বাংলাদেশীদের জন্য H-1B এর অবস্থা আসলে ইন্ডিয়ানদের তুলনায় অনেক বেটার। সো তুমি বেসিক্যালি ৩ টা লটারিতে পার্টিসিপেট করতে পারো। প্রত্যেকটা লটারি প্রত্যেক বছর একটা করে লটারি হয়। সো এই যে ৩ বছর টাইম, তো এই ৩ বছরের মধ্যে তুমি হচ্ছে ৩ টা লটারিতে পার্টিসিপেট করতে পারো। তো মেক্সিমামেরই দেখা যায় এই ৩ টার মধ্যে কোনো একটা না একটা নাম চলে আসে। এখন থাকে ২-১ জন খুবই হতভাগ্য কপালপোড়া লোকজন। আমার এক ফ্রেন্ড আছে যার হচ্ছে ৩ বারেও আসে নাই। সো তার দেশে আহ, ফেরত আসতে হইছে। তো দেশে ফেরত আইসা তারপরে সে কারণ তার ভিসা শেষ হয়ে গেছিল এবং সে মাঝখানের টাইমে আর এপ্লাই-ট্যাপ্লাই করে নাই। তারপরে সে দেশে আসছে, আইসা ৬-৭ মাস ছিল। আবার অন্য একটা ইউনিভার্সিটিতে মানে অ্যাডমিশন পাইছে। অ্যাডমিশন পায়া তারপরে তখন মাস্টার্স করছিল। এখন হচ্ছে পিএইচডি তে আরেকটাতে অ্যাডমিশন নিছে, নিয়ে চলে আসছে আবার। মানে এই যে এই আচ্ছা, ফলে আসলো আরকি আবার। আচ্ছা। তো এই লটারিটাতে একই সাথে মাস্টার্স, পিএইচডি সব অ্যাপ্লিক্যান্টরা এপ্লাই করে। হ্যাঁ, মানে এটা হচ্ছে তোমার মানে চাকরি। তুমি মাস্টার্স করে চাকরিতে যাও অথবা হচ্ছে তুমি তোমার মনে করো পিএইচডি করে চাকরিতে যাও, হোয়াটএভার। মানে হুম, এটা এপ্লাই করা হয় চাকরিতে যাওয়ার পরে। মানে তোমাকে ১ম এ কেউ একজন চাকরি দিবে। তো এর মাঝখানে একটা ট্রানজিশন এর জন্য একটা টার্ম আছে সেটা হচ্ছে ওপিটি। ওপিটি হচ্ছে তোমার স্টুডেন্ট ভিসা শেষ হওয়ার পরে তুমি চাকরি পাওয়ার আগ হুম। পর্যন্ত একটা টাইমের জন্য তোমাকে হচ্ছে আমেরিকাতে থাকার পারমিশন দেওয়া হয়। মানে তোমার ভিসা নাই বাট স্টিল তোমাকে পারমিশন দিচ্ছে। তুমি থাকতে পারবা। এটা হচ্ছে তোমার মানে I-20 এক্সটেন্ড করে। মানে আমাদের যে স্টুডেন্ট ভিসার যে মেইন ডকুমেন্ট I-20 সেটা হচ্ছে এক্সটেন্ড করা হয় এবং তোমাকে একটা থাকার পারমিশন দেওয়া হয়। তো এটা হচ্ছে নন স্টেম সাবজেক্ট যারা। স্টেম বলতে হচ্ছে তোমার সায়েন্স, টেকনোলজি আ হুম। অ্যান্ড কি জানি মেডিকেল ইঞ্জিনিয়ারিং টাইপ অ্যান্ড ম্যাথ হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স। হ্যাঁ, ম্যাথমেটিক্স। তো ওই হচ্ছে STEM এর মধ্যে যারা আছে ওরা হচ্ছে এই ওপিটি টা পায় হচ্ছে ৩ বছর। সো ৩ বেসিক্যালি বছরের ওপিটি পাচ্ছে? ৩ বছর। ১ম ৩ মাসের মধ্যে তোমার একটা ও! চাকরি ম্যানেজ করতে হবে। দেন তুমি ৩ বছর হ্যাঁ, থাকতে পারবে। সো বেসিক্যালি তুমি ৩ টা H-1B তে পার্টিসিপেট করতে পারতেছো।
আর যারা হচ্ছে ধরো আর্টস বা ফিন্যান্স ওইসব সাবজেক্টে যারা আসতেছে, যারা হচ্ছে তোমার STEM এর মধ্যে পড়ে না, ওরা পায় হচ্ছে ১ বছর। সো ওদের বেসিক্যালি জাস্ট একটা ইয়ার মধ্যেই মানে লটারিতে ওরা পার্টিসিপেট করতে পারে এবং এর মধ্যেই নাম উঠতে হবে। তো এগেইন দেখা যায় যে তোমার আর্টস এর ফিল্ড গুলাতে আসলে মানুষজন আসেও কম। সো ওইসব চাকরিতে যে লটারিটা যখন হয় মেক্সিমাম দেখা যায় ১ম বছরেই পাওয়া যাচ্ছে। যদি না পায় বাই চান্স তখন হচ্ছে দেখা যায় আবার একটা অ্যাডমিশন-ট্যাডমিশন আরেকটা কিছু নেওয়া লাগতেছে আরকি। হুম। তো মানে আপনি বলতে চাচ্ছেন তাহলে ইটস নট দ্যাট বিগ অফ আ রিস্ক যে আমি ওখানে আসলাম আমাকে পাঠায় দেওয়ার চান্সটা হ্যাঁ, প্রবাবিলিটিটা আসলে অনেক কম। মানে বাংলাদেশীদের জন্য অনেক কম। ইন্ডিয়ার জন্য আসলে বেশ প্যারা। মানে ওরা অনেক প্যারা খায়। ওরা অনেকে ৫ টা ৬ টা করে ডিগ্রি নিচ্ছে। কারণ থাকা তো লাগবে। হুম, বুঝতে পেরেছি। আচ্ছা ভাইয়া এই পিএইচডি বা মাস্টার্স করার সময় ইউনিভার্সিটি র‍্যাংকিং কতটা ম্যাটার করে? মানে জব পাওয়ার ক্ষেত্রে যে আমি পিএইচডি বা মাস্টার্স করেছি এই ইউনিভার্সিটি থেকে আমার র‍্যাংকিং কেমন ম্যাটার করে? আ কোন রকমই ম্যাটার করে না। মানে একদমই ম্যাটার করে না। করে না। না। এখন আচ্ছা, বড় ইউনিভার্সিটি হইলে একটা সুবিধা পাওয়া যায় যেটা হচ্ছে বড় ইউনিভার্সিটির অ্যালামনাই বেশি। মানে তোমার স্কুল যত আচ্ছা, বড় তোমার অ্যালামনাই তত বেশি। সো হচ্ছে অনেক কোম্পানিতে বা অনেক ইন্ডাস্ট্রিতে তোমার লোকজন আছে। তো তুমি যখন এপ্লাই করবা তখন হচ্ছে তোমার ইনিশিয়াল কিছুটা আ কি বলে সাপোর্ট হয়তো পাওয়া যায়। লাইক হচ্ছে ইন্টারভিউ কল হয়তো বেশি পাওয়া যায় বা এই টাইপের ব্যাপারগুলা। কিন্তু তুমি যখন ইন্টারভিউ গেছো তখন হচ্ছে তুমি কোন ইউনিভার্সিটি থেকে কি করছো এটা আসলে ম্যাটার করে না। তোমার পার্সোনাল প্রোফাইল কেমন স্ট্রং সেটাই ম্যাটার করে। আচ্ছা এই ক্ষেত্রে সিজিপিএ কি ম্যাটার করে? আপনাদের কি সিজিপিএ আছে হুম। আদৌ পিএইচডি? না, না সিজিপিএ সিজিপিএ নেই। না। তোমার আচ্ছা, ম্যাটার করবে তোমার পেপার, পাবলিকেশন। তোমার পেপার কয়টা আছে, কি কাহিনী, সাইটেশন কেমন? কেমন সাইটেশন আছে? হুম, হু, হু। হুম। আচ্ছা ভাইয়া আপনি বলছিলেন একদম শুরুর সময় আমরা এখন তাহলে একটু রিকোয়ারমেন্টস এ আসি। আপনি বলছিলেন যে আপনার সিজিপিএ কম। যেটা খুব কমও কিন্তু আসলে না। মানে আমার মনে হয় বাংলাদেশের তুলনায়। খুব কম কি? খুব কম আসলে না। কম। কমই। আচ্ছা তাহলে আপনি তো গেছেন। তাহলে তো এটা একটা হাই হোপ ফর অল দ্যা আদার স্টুডেন্টস হুম। যাদের আসলে সিজিপিএ আমরা যদি ধরি কম হয়। তাহলে একটা পিএইচডির জন্য এপ্লাই করতে আসলে কি লাগছে? মানে আর কখন থেকে প্রিপারেশনটা নিতে শুরু করতে হয়? আ তুমি ধরো আম সিজন আমেরিকাতে তো ধরো সিজন আছে মেইনলি ২ টা। স্প্রিং আর হচ্ছে ফল। তো ফল ক্লাস শুরু হয় হচ্ছে তোমার অগাস্ট থেকে। স্প্রিং ক্লাস শুরু হয় জানুয়ারি থেকে। তো স্প্রিং এ আসলে ফান্ডিং অনেক কম থাকে। তো নরমালি হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে ওরা স্প্রিং এ খুব একটা নিতে চায় না। অনেক ইউনিভার্সিটি আছে ওরা শুধু বছরে একবারই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নেয় সেটা হচ্ছে ফলে। অনেক ইউনিভার্সিটি স্প্রিং এ নেয় বাট খুবই অল্প। সো আমরা ওইটা যদি বাদ দেই, আমরা যদি ধরি মেইনলি ফলেই যাবো, ফলেই হচ্ছে হুম, মেক্সিমাম স্টুডেন্টস এপ্লাই করে। তো তোমার আ তো ফল যেহেতু অগাস্টে ক্লাস শুরু হয়, ফলের অ্যাপ্লিকেশন প্রসেস ওরা ক্লোজ করে দেয় হচ্ছে তোমার জানুয়ারি বা আর্লি ফেব্রুয়ারির মধ্যে। এখন এখানেও একটা ক্যাচ আছে। এখানে ক্যাচটা হচ্ছে তোমার বেশিরভাগ ইউনিভার্সিটিতে ডেডলাইন ওরা বলে যে জানুয়ারি বা হচ্ছে আর্লি ফেব্রুয়ারি। বাট সবখানে না মানে মেক্সিমাম টাইম ওরা প্রায়োরিটি হুম। দেয় হচ্ছে তোমার ক্রিসমাসের আগে যারা এপ্লাই করে। মানে ডিসেম্বর 25 বিকজ তোমার ক্রিসমাসের আগে মানে ওরা যেটা করে ধরো নিউ ইয়ারের ছুটি-টুটি হওয়ার পরে ওরা হচ্ছে তোমার এই জিনিসগুলা মানে অ্যাপ্লিকেশন গুলার মধ্যে দিয়ে যাওয়া শুরু করে। সো হুম, দেখা যায় তোমার যারা ক্রিসমাসের আগে এপ্লাই করছে ওদেরকে হচ্ছে ফান্ডিং বা এই অ্যাডমিশন এগুলার ক্ষেত্রে হচ্ছে তোমার একটা প্রায়োরিটি দেওয়া হয়। তো ওদের মধ্যে মানে কেউ যদি অফার রিজেক্ট-টিজেক্ট করে তখন হয়তো পরের গুলাতেও যাইতে পারে। তো আচ্ছা। এইজন্য আমার মতে হচ্ছে ক্রিসমাসের আগে আসলে সবকিছু শেষ করে ফেলা বেটার। তো এটা যদি তুমি শেষ করতে চাও তাহলে হচ্ছে তোমার যেসব জিনিসপত্র লাগবে মানে ইউনিভার্সিটি খোঁজা পাশাপাশি হচ্ছে তোমার জিআরই বা হচ্ছে তোমার আইএলটিএস এই টাইপের জিনিসগুলা সব মিলায়া আ হুম। আসলে তোমার ৩-৪ মাস সলিড টাইম লাগে। মানে ৩-৪ মাস তুমি অন্য কিছু না করে যদি শুধু এইটাই করো। তো এইটা তো আসলে আমরা দেখা যায় করা হয় না। সো এখন মানে এইটাই আরকি যে যার কাজকর্ম বা কি অন্যান্য জিনিসপত্র কি আছে সবগুলা বুইঝা তোমার হচ্ছে আমার মনে হয় ৫-৬ মাস থেকে শুরু করে ১ বছর এরকম টাইম আসলে নেওয়া উচিত। বাট মানে একজন সবচেয়ে কেউ যদি বাকি সবকিছু ছেড়ে শুধু
অ্যাডমিশন নিয়ে লেগে থাকে। মানে ৩-৪ মাসেও ডুয়েবল। আচ্ছা। যেটা আপনার জন্য সত্যি ছিল। আপনি ৩-৪ মাসেই তো করেছিলেন বোধহয়। আ ৩-৪ মাসে ঠিক না, আরেকটু বেশি ৫ মাস, ৫ মাসের মতো। আচ্ছা, তাহলে যদি ৫ মাস হয় ডিসেম্বর থেকে কাউন্ট ব্যাক করলে হচ্ছে ৭, অগাস্ট, জুলাই। আপনি জুলাইয়ে শুরু করেছিলেন আপনার হ্যাঁ, অ্যাপ্লিকেশন? আমি আচ্ছা তো জুলাইয়ে শুরু করছিলাম। মানে অ্যাপ্লিকেশন বলতে আমার প্রসেস আরকি। মানে জুলাই হচ্ছে আমি জিআরইর জন্য প্রিপারেশন নেওয়া শুরু করছিলাম। আচ্ছা তাহলে মানে একটা ওয়াইজ টাইমলাইন, একটা ডুয়েবল আপনার যে টাইমলাইনটা হুম, ছিল, জিনিসটা কিরকম ছিল? আপনি জুলাই থেকে জিআরই শুরু করলেন। তারপর? হুম। তা আমি আপনি হচ্ছে তোমার ধরো জুলাইয়ের লাস্ট থেকে আমি আ জিআরই শুরু করছিলাম। তারপর ওকে, আমি জিআরই দিছিলাম হচ্ছে তোমার ২ মাস পরে। আমার জিআরইর ডেট ছিল হচ্ছে সেপ্টেম্বরের লাস্টে। আচ্ছা, তো সেপ্টেম্বরের লাস্টে হচ্ছে আমি আ ঠিক খেয়াল নেই সেপ্টেম্বরের লাস্টে অথবা অক্টোবরের ফার্স্ট এ হোয়াটএভার মানে এরকম আরকি আচ্ছা, ২ মাস বা এই টাইপের এরকম টাইম। তো তখন আমি তোমার জিআরই দিছি। আচ্ছা সেপ্টেম্বরের লাস্টেই মনে হয় ছিল। জিআরই দিছি। জিআরই দেওয়ার পরে তখন হচ্ছে তোমার তারপরে আমি চিন্তা করলাম যে আইএলটিএস দিব। তো আইএলটিএস এ আচ্ছা। ইটস ওকে ভাইয়া। হ্যাঁ, আপনি বলছিলেন হচ্ছে টাইমলাইন নিয়ে। হুম। আচ্ছা তো আমি হচ্ছে হ্যাঁ, মানে জুলাইয়ের লাস্ট থেকে শুরু করছিলাম। সেপ্টেম্বরের লাস্টে হচ্ছে জিআরই দিছিলাম। অ্যান্ড হুম, দেন হচ্ছে তারপরে আইএলটিএস দিছি। আইএলটিএস আসলে আমি খুব একটা টাইম নিই নাই। আমি আইএলটিএস দিছিলাম জাস্ট হচ্ছে ২ সপ্তাহ পরে। তো মানে আমার তখন মনে হইছে যে আসলে মানে আইএলটিএস এর জন্য এতটা মানে টাইম নেওয়ার বা প্যারা নেওয়ার আসলে কিছু নাই। কারণ মানে ১৫ দিনের জায়গায় ১ মাস বেশি পড়ে আসলে তুমি খুব একটা পয়েন্ট বাড়ায় ফেলতে পারবা না। আইএলটিএস আইএলটিএস সত্যি কথা বলতে আইএলটিএস হচ্ছে খুবই মানে আগে যে ইংলিশ জানা থাকে এর থেকে খুব হ্যাঁ, বেশি ইমপ্রুভ ১ মাসে প্র্যাকটিস করে হয় না। হ্যাঁ এটাই। তো তোমার আইদার হচ্ছে ৬-৭ মাসে ১ বছরের প্ল্যান নিতে হবে অথবা হচ্ছে তুমি হুম, চাইলে ২ সপ্তাহে দিয়ে দিতে পারো। মানে ডাজন্ট ম্যাটার। এটাই। তো এজন্য আমি হচ্ছে হুম, খুবই দ্রুত আইএলটিএস দিয়ে দিছিলাম। তো ওরকম করার পরে আমি হচ্ছে এইগুলার রেজাল্ট পাইতে তো হচ্ছে তোমার ধরো মানে জিআরই রেজাল্ট তো সাথে, সাথে দিয়ে দেয়। বাট হচ্ছে তোমার ট্রান্সক্রিপ্ট আসা বা হাবিজাবি এগুলোর জন্য হচ্ছে মাসখানেকের মতো টাইম লাগে। আইএলটিএস ও ২ সপ্তাহ টাইম লাগতো আমাদের সময়। আমাদের সময় তো কম্পিউটার ছিল না, শুধু পেপার ছিল। তো ওই মাঝখানের এই টাইমটাতে আমি যেটা করছি সেটা হচ্ছে আমি তোমার আমার এসওপি রেডি করে ফেলছি আরকি। মানে এসওপি লেখা শুরু করছি। এসওপি লিখতে একটু টাইম লাগে। তো এসওপিটা লিখে ফেলছি। তারপরে হচ্ছে তোমার স্কোর গুলা যখন আসছে তখন স্কোর-টোর হাবিজাবি সবগুলা মিলায়া আমি হচ্ছে ধরো আমার প্রোফাইলের সাথে ম্যাচ করে এই টাইপের ইউনিভার্সিটি খোঁজা শুরু করছি। তো ইউনিভার্সিটি খোঁজা এগুলা করতে, করতে ধরো হচ্ছে তোমার পুরা আ অক্টোবর, নভেম্বরের ফার্স্ট উইক এরকম টাইম চলে গেছে। অ্যান্ড তারপরে যেটা হইছে সেটা হচ্ছে এখানে আসলে যে জিনিসটাতে টাইম একদমই লাগার কথা না, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে খুব টাইম লাগে সেটা হচ্ছে এলওআর। তোমার রিকমেন্ডেশন লেটার ম্যানেজ করা। স্পেশালি তুমি যদি হচ্ছে পাবলিক ভার্সিটি থেকে পড়াশোনা করো, মানে এটা হচ্ছে একটা নাইটমেয়ার। তুমি হচ্ছে মানে এটা একটা নাইটমেয়ার। কারণ মানে জাস্ট আমি জানি না আমাদের প্রফেসররা কেন এরকম, দেশের প্রফেসররা যেটা হচ্ছে তোমার জাস্ট ১ মিনিট লাগে একটা এলওআর এর ফর্ম ফিল আপ করতে অ্যান্ড পাঠায় দিতে। অ্যান্ড হুম, তারা হচ্ছে কেন তারা কোনো ইমেইল-টিমেইল কিছু চেক করবে না এবং ইমেইল আইসা পড়ে থাকবে ৫ দিন ধরে ৭ দিন ধরে তুমি তাদেরকে ফোন দিবা, ইয়া করবা, তারা পাঠাবে না, পাঠাবে না। তুমি তাদেরকে ১০ বার ১১ বার একেকজনের পিছনে ঘোরাঘুরি করার পরে তারা হচ্ছে এটা পাঠাবে। মানে যে জিনিসটা তারা জাস্ট একটা ক্লিকে পাঠায় দিতে পারে। একটা হুম। ফাইল অ্যাটাচ করা অ্যান্ড হচ্ছে ২-৩ টা কোয়েশ্চেনের আনসার দিয়ে পাঠায় দাও। বাট তো আমি টোটাল ৮ টা ইউনিভার্সিটিতে এপ্লাই করছিলাম। সো ৮ টা ইউনিভার্সিটি মানে হচ্ছে তোমার একটাতে ৩ টা করে এলওয়ার লাগে, ২৪ টা এলওয়ার। তো এর মধ্যে আমার একজন স্যার উনি খুবই ভালো ছিল। সো হুম, উনি হচ্ছে জাস্ট মনে হয় তোমার আ সাথে, সাথে প্রত্যেকটা পাঠায় দিছে। আরেকজনও মোটামুটি ভালোই, খারাপ না, পাঠায় দিছে। বাট বাকি ৮ টা এলওআর নিয়ে আমি হচ্ছে প্রায় আমার ১ মাস টাইম নষ্ট হইছে। যেটা আসলে নষ্ট হওয়া উচিত না। কিন্তু এরকম একটা এলোয়ার এর পেছনে ১ মাস আমি আসলে ভাবতে পারছি না। হ্যাঁ, তো এই আরকি। যেটা যদি না হইতো তাহলে আরো আগে, আগে শেষ হয়ে যেত। বাট এটার জন্য তোমার যেটা হইছে তো আমার আল্টিমেটলি যেহেতু বাকি সবকিছু গোছানো ছিল, সো ডিসেম্বর 15 বা এরকম টাইমের মধ্যে মোটামুটি সবগুলো অ্যাপ্লিকেশন শেষ করে ফেলছি। তো এটাই আরকি যে দেশের পাবলিক স্পেশালি পাবলিক ইউনিভার্সিটি গুলা থেকে যারা এপ্লাই করবে তাদের হচ্ছে মানে এক্সট্রা ১০-১৫ দিন টাইম এলওআর এর জন্য ধরে রাখা উচিত আরকি।
আচ্ছা। আচ্ছা ভাইয়া আরেকটা জিনিস। আপনি বলছেন আপনি এপ্লাই করেছিলেন। এখানে কি মাস্টার্স এর জন্য প্রফেসরের সাথে কথা বলার একটা ব্যাপার মাস্টার্স বা পিএইচডির জন্য কারণ হুম। আপনি একটা প্রফেসরের আন্ডারে কাজ করছেন। তো এখানে কি প্রফেসরের থেকে ফার্স্ট এ কোনো স্ক্রিনিং প্রসেস থাকে না বা আপনার জন্য ছিল না? আচ্ছা। তো এইখানে হচ্ছে আরেকটা খুবই ইম্পোর্টেন্ট জিনিস চলে আসতেছে। যেটা আমার মনে হয় মানে আ আমি জানি না আসলে অন্যান্য দেশে কি অবস্থা। যেহেতু আমি অন্য হুম, কোনো হুম। দেশে ধরো প্রিপারেশন নেয়া বা এরকম কিছু করি নাই ঘাটাঘাটি আসলে। বাট মানে যতদূর শুনছি আমার মনে হয় এই জিনিসটা আমেরিকাতে ইউনিক। আমেরিকাতে তোমার অ্যাডমিশন প্রসেস হয় ২ রকমের। একটা হচ্ছে সেন্ট্রাল অ্যাডমিশন, আরেকটা হচ্ছে তোমার প্রফেসর বেসড অ্যাডমিশন। সো সেন্ট্রাল অ্যাডমিশন নরমালি হয় হচ্ছে তোমার আ কি বলে? ধরো আ এই যে থিওরিটিক্যাল সায়েন্স বা হচ্ছে তোমার বায়োলজিক্যাল সায়েন্স, তারপরে হচ্ছে তোমার আর্টস এর কিছু সাবজেক্ট। তো এই টাইপের জিনিসগুলাতে তোমার হচ্ছে ওরা সেন্ট্রাল অ্যাডমিশন দেয়। তো সেন্ট্রাল অ্যাডমিশন হচ্ছে বেসিক্যালি আমাদের দেশে ইউনিভার্সিটিতে মানুষজন যেমন এপ্লাই করে ঢাকা ভার্সিটি, রাজশাহী, জাহাঙ্গীরনগর মানে বেসিক্যালি সেম থিং। তুমি জাস্ট তোমার প্রোফাইল রেডি করবা। রেডি করে তুমি ভার্সিটির ওয়েবসাইটে যাবা, তোমার ডিপার্টমেন্টের ওয়েবসাইটে যাবা। তোমার ডিপার্টমেন্টের হুম, হুম। ওয়েবসাইটে গেলে তুমি ফর্ম ফিল আপ করবা, তোমার জিনিসপত্র অ্যাটাচ করবা, ফি দিবা, পাঠায় দিবা, তুমি ডান। তো তোমার এখানে হচ্ছে কোন প্রফেসর তোমার কথা বলা বা প্রফেসরদের সাথে কোন স্ক্রিনিং হয় না। তোমার একটা কমিটি থাকে, অ্যাডমিশন কমিটি থাকে ৩-৪ জন প্রফেসরের। তারা হচ্ছে তোমার প্রোফাইলের বেসিসে কে জাজ করে যে তোমাকে এই ডিপার্টমেন্টে অ্যাডমিশন দিবে কিনা। তো তুমি কোয়ালিফাই করলে তোমাকে অ্যাডমিশন দিয়ে দেয়। তো এখন তুমি যদি আসো ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে ম্যাটেরিয়ালস বা এই টাইপের আরো কিছু সাবজেক্ট, তো ওইখানে অ্যাডমিশনটা হচ্ছে টোটালি প্রফেসর বেসড। সো ওইখানে হচ্ছে তোমার পার্সোনালি প্রফেসরদের সাথে আলাপ করতে হবে। সো বেসিক্যালি তুমি হচ্ছে ইউনিভার্সিটি না খুঁজে তুমি আগে প্রফেসর খুঁজবা। দেখবা তোমার ইন্টারেস্টের সাথে কোন প্রফেসর যায়, কোন প্রফেসরের কাজ যায় বা কি। তুমি এরকম একটা মানে আমি ইউনিভার্সিটি শর্টলিস্ট করছি তো। তুমি হচ্ছে ধরো প্রফেসর শর্টলিস্ট করবা। তারপরে আচ্ছা, প্রফেসরদেরকে তুমি ইমেইল দিবা। তাদের সাথে তুমি হচ্ছে কথাবার্তা বলবা। তো তাদের মধ্যে হচ্ছে কেউ তো তোমাকে ধরো আ হয়তো রিপ্লাই দিবে না। কেউ হচ্ছে হয়তো রিপ্লাই দিবে বাট নেগেটিভ রিপ্লাই দিবে। কেউ হচ্ছে পজিটিভ রিপ্লাই দিবে যাদের সাথে তোমার কথাবার্তা আরো আগাবে। তো ফাইনালি তুমি তোমাকে এরকম প্রফেসররা তোমাকে বলবে, এনকারেজ করবে এপ্লাই করার জন্য। কেউ। তো আল্টিমেটলি যারা তোমাকে এপ্লাই করার জন্য এনকারেজ করবে, তুমি তখন হুম, ওই হুম। ইউনিভার্সিটিতে এপ্লাই করবা। এবং তুমি অ্যাপ্লিকেশনের সাথে তুমি ওই প্রফেসরের একটা রেফারেন্স দিবা। তো সেও আবার অ্যাডমিশন কমিটিকে বলবে যে সে তোমাকে নিতে চায়। তো তখন মানে ওইটা বেসিক্যালি অ্যাপ্লিকেশন প্রসেসটা একটা জাস্ট ফর্মালিটি। মানে অলরেডি তোমার জিনিসটা আগেই 80% 90% ফিক্স হয়ে গেছে। যদি কোন প্রফেসর তোমাকে জেনুইনলি নিতে চায়। তো এইটা হচ্ছে আরেকটা প্রসেস। সো আমার অ্যাডমিশনটা ছিল হচ্ছে সেন্ট্রাল প্রসেস। কেমিস্ট্রি হচ্ছে সেন্ট্রাল অ্যাডমিশন ফলো করে। তুমি যে সাবজেক্টে আসতে চাও, তো ১ম কাজ হচ্ছে ওই সাবজেক্টে জাস্ট একটা গুগল করা বা হচ্ছে এখন তো এআই এর যুগ। এআই কে জিজ্ঞাসা করা যে আমেরিকাতে এই সাবজেক্টটা কি নরমালি সেন্ট্রাল অ্যাডমিশন হয় নাকি হচ্ছে প্রফেসর বেসড অ্যাডমিশন হয় বা ল্যাব বেসড অ্যাডমিশন হয়। তো ওই অনুযায়ী তোমার স্ট্র্যাটেজি আরকি ডিপেন্ড করতেছে তুমি কোনটা নিবা। আর এই ক্ষেত্রে ফান্ডিংটা কিভাবে হয় বা কে দেয়? আপনাদের তো একটা ফান্ডিং থাকে না হুম, প্রত্যেক হুম। এটা কি ইয়ারলি বেসিস এ ক্যালকুলেট ইয়ারলি হয় নাকি বেসিস। মান্থলি? আচ্ছা, মানে ইয়ারলি। ইয়ারলি বেসিস এ তোমার এ আ দেওয়া হয়। মানে তোমার অফার লেটারে আসে ইয়ারলি বেসিস এ। তারপরে জাস্ট তোমাকে হচ্ছে মান্থলি ভাগ করে সেলারি দেওয়া হয়। আচ্ছা। তো ওই ক্ষেত্রে কি ওই ফান্ডিংটা বেশি হয় বা কম হয়? কারণ ওখানে প্রফেসর অ্যাফিলিয়েটেড আছে। আ হ্যাঁ, তো যখন মানে এটা এগেইন ডিপেন্ড করে ইউনিভার্সিটি পলিসির উপর। অনেক সময় হচ্ছে তোমার এটা প্রফেসরদের উপর ডিপেন্ড করে। হয়তো সেইম ইউনিভার্সিটিতেও একজন প্রফেসরের স্টুডেন্ট কিছু বেশি পাইতে পারে বা কিছু কম পাইতে পারে। কারণ হচ্ছে তোমার অনেক প্রফেসরের কাছে ধরো মানে একটা বেসিক ফান্ডিং এটা ডিপার্টমেন্ট ফিক্স করে দেয় যে মিনিমাম এত দিতেই হবে। দেন হচ্ছে অনেকের কাছে হয়তো তোমার ফেলোশিপ থাকে বা হচ্ছে আদার ফান্ডিং থাকে, এটা সেটা অনেক কিছু থাকে। তো ওই প্রফেসররা হয়তো তার স্টুডেন্টের পিছনে আরো টাকা খরচ করতে পারে। সো দেখা যায় কম বেশি হচ্ছে। আর সেন্ট্রাল অ্যাডমিশন যেটা, সেন্ট্রাল অ্যাডমিশন এ হচ্ছে সবার ফান্ডিং সেইম হয়। সে যে প্রফেসরের কাছেই পরবর্তীতে যাক না কেন। আর আ প্রফেসর বেসড ফান্ডিং গুলা নরমালি হয় হচ্ছে তোমার আরএ, তো রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। তো তুমি শুরুর থেকেই তার ল্যাবে যাবা, তুমি ল্যাবে কাজ করবা অ্যান্ড মানে তোমার ওইটাই একমাত্র কাজ।
আর সেন্ট্রাল অ্যাডমিশনের যে ফান্ডিংটা, সেই ফান্ডিংটা শুরুতে হয় হচ্ছে টিএ। সো তোমার বেসিক্যালি তুমি ইউ আর নট ওয়ার্কিং ফর ইউর প্রফেসর, ইউ আর ওয়ার্কিং ফর ইউর ডিপার্টমেন্ট। তুমি তোমার ডিপার্টমেন্টের আচ্ছা। জন্য কাজ করতেছো। ওই যে আন্ডার গ্রেডের পোলাপানকে তুমি পড়াচ্ছ। আন্ডার গ্রেডের পোলাপানকে তুমি পড়াচ্ছ এবং সেই থ্রুতে ফান্ডিং পাচ্ছ। তো পাশাপাশি আচ্ছা। তুমি হচ্ছে ল্যাবে যাচ্ছ বা ল্যাবে যে এক্সপেরিমেন্টের কাজকর্ম করতেছো, এইটা বেসিক্যালি তোমার প্রফেসর এটার জন্য কোনো টাকা পয়সা দিচ্ছে না। ওইটা জাস্ট তুমি তোমার নিজের কাজ তো করতে হবে। তো এইজন্য হুম। করতেছো। তো তারপরে আল্টিমেটলি তোমার প্রফেসরের যদি যথেষ্ট ফান্ডিং থাকে, তাইলে সে হয়তো তোমাকে ১ বছর বা ৬ মাস বা ১.৫ বছর পর তোমাকে বলবে যে, "আচ্ছা, তোমার আর টিএ করতে হবে না। তুমি টোটালি আরএ করো।" কারণ মানে সে হয়তো চিন্তা করা শুরু করবে যে, তোমার প্রোডাক্টিভিটি এখানে নষ্ট করে তো লাভ নেই। তার টাকা আছে তোমাকে দেওয়ার মতো, তাহলে why not? আবার যেসব প্রফেসরদের টাকা নাই খুব একটা, ফান্ডিং এর অবস্থা ভালো না, তো তাদের স্টুডেন্টদের হয়তো দেখা যায় 4th, 5th ইয়ারে এসেও তোমার টিএ করা লাগে। সো বেসিক্যালি টি এর কাজও করা লাগে আর পাশাপাশি নিজের কাজ ল্যাবে তো আছে। তো তখন জিনিসটা একটু বেশি প্রেশার হয়ে যায় বাট মানে কিছু করার নেই আরকি। আচ্ছা, আচ্ছা ভাইয়া, ফান্ডিং এর কথা থেকে মনে পড়ল যে একটা কোন অ্যামাউন্ট এর ফান্ডিং আসলে একটা ওয়াইজ ফান্ডিং, যে আপনার, কারণ আপনারা তো এক্সট্রা কোনো কাজ করতে পারবেন না। তা না, আপনাদের পুরো সব খরচ উঠে যে আপনার যে ঘোরাফেরাগুলো আছে, এক্সট্রা কিছু ঘোরাফেরা করে কিছু হুম, টাকা জমিয়ে মানে খুবই লাক্সারি বলবো না, বাট মানে ওয়েল অফ। সবকিছু, হ্যাঁ, ওয়েল অফ একটা লাইফস্টাইল লিড করা যায়। আ এখন এগেইন এখানেও ব্যাপারটা হচ্ছে কি আসলে ডিপেন্ড করে। ডিপেন্ড করে হুম। বলতে কারণ হচ্ছে মানে আমেরিকা কিন্তু আ কি বলবো মানে খুবই তোমার ডাইভার্স মানে সবকিছুর দিক দিয়েই। মানে দেশটা তো বিশাল বড়। মানে বিশাল বড় বলতে বিশাল বড় লিটারেলি। অর্ধেক হুম। ইউরোপের সমান মনে হয় একাই হবে বা বেশি হইতে পারে। তো হুম। অ্যান্ড হচ্ছে তোমার মানে আমরা ধরো টিভিতে, সিনেমাতে যে আমেরিকা দেখি, মানে ওই আমেরিকা কিন্তু অ্যাকচুয়াল আমেরিকার জাস্ট 5% বা 10%। এবং এটা মানুষজন একটা বিশাল বড় শক খায় আমেরিকাতে পা দেওয়ার সাথে, সাথে। আমিও খাইছি। মানে আমি খাইছি ইন এ গুড ওয়ে। মানে আমার কাছে জিনিসটা ভালো লাগছে। কিন্তু বেশিরভাগেরই ভালো লাগে না। কারণ হচ্ছে তারা ধরো আমরা আমেরিকা বলতে আমরা টিভিতে দেখি হচ্ছে তোমার বা সিনেমাতে আমরা দেখি হচ্ছে শুধু নিউ ইয়র্ক আর এলএ। হুম। হুম। নিউ ইয়র্ক আর এল এর মতো শহর আমেরিকাতে আছে বড়জোর হাতে গোনা ১০ টা। ১০ টাও হবে না। মানে ওই লেভেলের আছে ৫ টা। ওর আশেপাশে কিছু আছে আরো ৪-৫ টা। তো টোটাল ১০ টা। এই ১০ টা শহর বাদ দিলে পুরা আমেরিকা হচ্ছে তোমার মানে খুবই কি বলবো? মানে এত জাঁকজমকপূর্ণ কিছু না। এবং আমেরিকাতে এমন অনেক জায়গা আছে যেগুলা তুমি মনে করো বাংলাদেশের গ্রামে-গঞ্জের চেয়েও বেশি ব্যাকওয়ার্ডস। ব্যাকওয়ার্ডস বলতে তুমি ধরো আশেপাশে এমনও তুমি পাবা তোমার ইউনিভার্সিটি, তোমার ইউনিভার্সিটির একটা ছোট কমিউনিটি। ওই কমিউনিটি ছাড়া ১০০ মাইলের মধ্যে কোনো বাড়িঘর নাই। ইভেন এমন শহর আছে যে একটা পুরা শহরের বাসিন্দা হচ্ছে ৫০০-৬০০। সো তুমি যদি ঐরকম গ্রামের দিকের কোনো ইউনিভার্সিটিতে যাও, তো যেহেতু তুমি গ্রামের দিকে সো ওইখানে তোমার গ্রোসারির খরচ কম, তেলের খরচ কম। তোমার হচ্ছে বাসা ভাড়া কম, সবকিছুই কম। সো তোমার অনেক কম টাকা দিয়ে চলে যায়। আবার তোমার ইউনিভার্সিটি যদি হয় ধরো আটলান্টা বা হচ্ছে আ এলএ বা সান ফ্রান্সিসকো বা নিউ ইয়র্ক বা হচ্ছে তোমার ধরো শিকাগো এরকম জায়গায় তখন হচ্ছে আসলে তোমার লিভিং কস্ট অনেক, অনেক গুণ বেশি হয়ে যায়। বাট মোস্ট অফ দ্যা কেস ইউনিভার্সিটি গুলা ঐরকম মিলায়াই দেয়। মিলায়া দেয় বলতে হচ্ছে তো ওরা তোমার মানে এমন একটা টাকাই তোমাকে দেয় যেটা তুমি ওইখানে স্ট্যান্ডার্ড অনুযায়ী লাইফ লিড করার পরে তুমি যদি মানে বুঝো ঐরকম আরকি যে তুমি বেশ ওয়েল অফ ভাবে থাকতে পারবা। এখন যেমন ধরো হুম। আমার যে সেলারি, আমার এই সেলারি নিয়ে আমি এইখানে আমি যে স্ট্যান্ডার্ড এ আছি, আমি যদি এই সেম টাকা নিয়ে আমি শিকাগো চলে যাই, আমি হয়তো আমার মানে ১০ দিনও থাকতে পারব না। আমার টাকা-পয়সা শেষ হয়ে যাবে। আচ্ছা। বাট কাহিনী হচ্ছে শিকাগোতে যদি আমি অ্যাডমিশন পাইতাম, তো ওরা হচ্ছে আমাকে ওই অনুযায়ী টাকা দিত যাতে আমার এই সেম স্ট্যান্ডার্ড এ আমি থাকতে পারতাম। সো বেসিক্যালি তোমার লিভিং স্ট্যান্ডার্ড মোর অর লেস একই রকম হয়। আচ্ছা, তো এইটা মানে এটা ওরা ভেবেই দেয়। মানে এইখানে এমন হ্যাঁ। কোনো স্ট্যান্ডার্ড প্রাইসিং নেই যে যেটা দিয়ে আসলে কম্প্যারিজন টা করা যাবে যে হুম, হুম। আম লেটস সে আই ডোন্ট নো 3000 $3000 অনেক বেশি এক বছরের জন্য। ১ অনেক বেশি। বছর নাকি ১ মাস? ১ বছর আমি জানি না আপনাদের হিসাব কেমন করে হয়। আমি এখন ইয়েনে হিসাব করতে, করতে আমার ডলারে কনভার্ট করতে একটু কষ্ট হয়। তো না আপনাদের মানে এরকম আরকি যে ধরো তোমার এলাকার উপর ডিপেন্ড করে তোমার ইভেন মান্থলি $১৭,০০০-১৮০০ থেকে
ইভেন ও আচ্ছা, $৪,৫০০ বুঝতে পারছি। $৫,০০০ ও পায় আরকি। তো আমরা আচ্ছা। হচ্ছি মানে আমি আছি একটা মিডিয়াম টাইপের জায়গায়। মানে এটা মানে আমেরিকার হিসাবে ওরা বলে বিগ সিটি। কিন্তু আসলে হুম, ধরো হুম, তুমি যদি ধরো নিউ ইয়র্ক বা এলএ মানে টিভিতে যা দেখো ওটাকে যদি তুমি ধরো ১০ দিয়ে ভাগ দাও তাইলে পাবা। এরকম একটা হুম। সিটি। তো ওই মানে এটা হিসাবে কি তোমার ছোট হিসেবে নাকি অপরচুনিটি হিসেবে? অপরচুনিটি হিসেবে। আচ্ছা, মানে খুব একটা ডেভেলপড না আরকি। মানে এত ডেভেলপ না। এত জাগা-নাগা জাঁকজমকপূর্ণ কিছু না। মানে এখানে এটা হচ্ছে আমি তোমাকে বলি, ধরো তুমি বাংলাদেশের সাথে যদি আমরা কম্পেয়ার করি, আমরা যদি ধরে নেই যে ঢাকা হচ্ছে নিউ ইয়র্ক বা এলএ, তাইলে ধরো আমি আছি হচ্ছে ময়মনসিংহ এর মতো একটা জায়গায়। আচ্ছা। বাট ইটস স্টিল গুড না? ময়মনসিংহে তো হ্যাঁ, অনেক অপরচুনিটিস আছে। হ্যাঁ। অ্যান্ড লাইক কিন্তু যারা মনে করো যে শান্তশিষ্ট থাকতে ঢাকার মতো পারবে। এত তো না। মানে ঐরকম আরকি। হুম, হুম, সো ওই হিসাবে আমাদের সেলারি রেঞ্জটাও ওইরকম। মাঝামাঝি হুম। একটা জায়গায়। এখন যে ধরো একেবারে গ্রামের দিকে সে হয়তো তার সেলারি হয়তো ইভেন $১৭০০-১৮০০ হইতে পারে। আবার যে নিউ ইয়র্কে তার সেলারি হয়তো ৫,০০০ এর কাছাকাছি। বাট আল্টিমেটলি লাইফস্টাইল ঘুরে গেলে একই থাকে। আচ্ছা। মানে টাকা দিয়ে আসলে জিনিসটা ঠিক বোঝা যায় না। মানে আচ্ছা, কম্পেয়ার বুঝতে করা যায় না। পেরেছি। না কারণ এখানে একটা গ্রুপ আছে বোধহয় যেখানে সবাই মাস্টার্স পিএইচডির জন্য এপ্লাই করে। আমি ওখানে দেখছিলাম যে ওখানে একজন বলছিল যে আমাকে এই পরিমাণ টাকা দিচ্ছে এখন if it's enough for হ্যাঁ, me to go. তো এই জিনিসটা এই কনভারসেশন গুলো আমি দেখছিলাম দেখে আমি ভাবছিলাম যে এটা হ্যাঁ, হয়তো একটা হ্যাঁ। গুরুত্বপূর্ণ এজন্য আরকি এই জিনিসটা লাগে। তোমাকে যখন কোন ডিসিশন। ইউনিভার্সিটি থেকে অফার দেয়া হচ্ছে তো তুমি যদি ওইখানে বাংলাদেশি কমিউনিটির লোকজন থাকে বা বিভিন্ন গ্রুপ মানে পরিচিত মানে সাউথ এশিয়ান বা এই টাইপ হলে আরো ভালো। কারণ আমাদের মানে লাইফস্টাইল যেহেতু মোটামুটি একরকম, একই রকম। হুম, তো এভাবে তোমার মানে ফার্স্ট হ্যান্ড যদি তুমি কারো কাছ থেকে শুনতে পারো যে ওইখানে আসলে কেমন খরচ হয়, তাহলে আসলে জিনিসটা ভালো। বাট এটা না হলে এমনিতে বিভিন্ন তোমার ওয়েবসাইট আছে, যারা হচ্ছে তোমার ওই যে লিভিং কস্ট ক্যালকুলেট করা যায়। যে তুমি ক্যালকুলেট একটা করে। শহরের নাম দিবা, তোমার হচ্ছে লিভিং কস্ট চলে আসবে। তো এগুলা দেখে হচ্ছে মানুষজন মোটামুটি ডিসাইড করে। যে আসলে হুম, কোনটা কি হচ্ছে। মানে ধরো মোটামুটি সব একই রকম হয়। বাট তাও কিছু তো পার্থক্য থাকেই। মানে ধরো মানে হয়তো ওভারঅল $২০০-৩০০ $৫০০ এর একটা পার্থক্য থাকে। তো আল্টিমেটলি তুমি যদি একটা লং টাইম এ চিন্তা করো, এটাও তো আসলে আস্তে, আস্তে জমতে তো ভালোই হয়ে যায় শেষমেশ। তো এজন্য আরকি এইসব চেক-টেক করে মানুষ। আচ্ছা। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে ভাইয়া যেটা আমার মনে হয় এখনকার খুবই হট একটা টপিক। সেটা হচ্ছে আচ্ছা এটার আগে একটা জিনিস, আপনাদের একটা রেগুলার দিন কেমন কাটে? মানে আপনারা যারা পিএইচডি তে আছেন, আপনারা যেহেতু যেমন আমাদের আসলে কোনো বন্ধ নেই। যেই সময় ক্লাস না করি সেই সময় আমরা পার্ট টাইম জব করি। এখন হ্যাঁ। পার্ট টাইম জবের পাশাপাশি মানে এক্সট্রা কেউ করতে গেলে মানে আমাদের আসলে ৭ দিনে কোনো ছুটি নেই। মানে there হুম, is হুম। no time আমরা বাসায় থাকি। এটা হয় না। এখন আপনাদেরটা কেমন থাকে পিএইচডি এর লাইফটা? হ্যাঁ, মানে তোমাদের এই ব্যাপারটা তো আসলে বেশ প্যারা। আসলে এটা আমি মাঝে মধ্যে মানে বন্ধু-বান্ধব যারা ইউরোপের দিকে আছে তাদের সাথে কথাবার্তা বইলা বা অস্ট্রেলিয়াতে তো মাঝে মধ্যে এটা চিন্তা করে মানে এটা বেশ আসলে প্যারা খায়া যাই। মানে প্যারা খায়া যাই বলতে মাঝে মধ্যে নিজে চিন্তা করলেই প্যারা লাগে। মানে এত কাজকর্ম পড়াশোনার পরেও যে আসলে মানে পড়াশোনা করতেছে এবং শেষ করতেছে। কারণ আমার নিজের যেহেতু আমি তো প্রচুর আর আমি যেহেতু প্রচুর আইসা টাইপের লোক, তা আমার তো হচ্ছে আরো এটা মনে হয় যে আমি মানে অন্য কোনো কাজকর্ম নাই, কিছু নাই। এত আরামে থাকি তাও হচ্ছে কিছু করি না। আর মানুষজন কত কষ্ট করে করতেছে। মানে তোমাদের জন্য আসলে hats off. তোমরা আসলে এটাই যে তোমরা আসলে অনেক কষ্ট করতেছো অ্যান্ড না সবকিছু কিন্তু ম্যানেজ করতেছো। যেটা আসলে খুবই praiseworthy. তো আমাদের এখানে ব্যাপারটা হচ্ছে তোমার যেহেতু বাইরে কাজ করার ইয়ে নাই। সো তুমি ধরো তোমার টিএ বা আরএ বা হোয়াটএভার যদি তুমি টিএ করো তাহলে টিএ করলে তোমার হয় মানে কাগজে কলমে তোমার ২০ ঘন্টা কাজ করতে হয় ডিপার্টমেন্টের জন্য, টিচিং এর জন্য। তো বেসিক্যালি এটা ২০ হুম, ঘন্টা হয় না। এটা হয় হচ্ছে ১০ থেকে ১২ ঘন্টা। আচ্ছা। আর যদি আরএ করো তাইলে তো তোমার ল্যাবই যা আছে। হুম, সো আমাদের বেসিক্যালি দিন যেটা শুরু হয় ধরো তোমার যদি ক্লাস-টাস থাকে সকালে উঠলা, ক্লাস-টাসে হয়তো গেলা। যে টাইমটা তোমার ক্লাস না থাকে ওই টাইমটা তুমি যদি আরএ হও তুমি হচ্ছে ল্যাবে যাবা, ল্যাবে থাকবা। এটাই হচ্ছে এক্সপেক্টেড। তুমি ল্যাবে থাকবা হচ্ছে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যা বলতে ৫টা ল্যাবে আরকি। থেকে কি করব? শুধু থাকবো? কাজ কাজ করতে করবা। হয়। হ্যাঁ, আচ্ছা, এক্সপেরিমেন্ট করবা, রিসার্চ-টিসার্চ লেখালেখি করবা। মানে তোমার ল্যাবের কাজ করবা। মানে ওটা তো বেসিক্যালি তোমার নিজের আচ্ছা। কাজ।
তো আচ্ছা, আচ্ছা। এখন যদি তুমি টিএ হও তাইলে তোমার ক্লাসের পাশাপাশি তোমার এরকম ধরো টিচিং ও থাকবে ১০ থেকে ১২ ঘন্টা। তো এটা যদি আমরা ধরি সপ্তাহে ১০ ঘন্টাও যদি হয় তাহলে পার ডে তোমার এক্সট্রা ২ ঘন্টা করে কাজ করা লাগতেছে এভারেজ। তো তুমি হচ্ছে তখন এরকম আ ওই কাজটা করবা এবং ওই কাজ করার পরে বাকি যে টাইমটা আছে ওই টাইমটা এক্সপেক্টেড হচ্ছে তুমি ল্যাবে যাবা, তুমি তোমার রিসার্চ এর কাজ করবা। সো এখন আমি যেটা করতাম বা অনেকেই করে যেটা সেটা হচ্ছে তোমার টিচিং বা ক্লাস এগুলা সব মিলায়া একদিনে নিয়ে ফেলে। তো ধরো আমি আচ্ছা। এরকম রাখলাম যে সপ্তাহে আমার ২ দিন ক্লাস আছে। আমি আমার সকল টিচিং এর যে রেসপনসিবিলিটি এটা আমি এই ২ দিনে নিয়ে নিলাম। সো আমি ২ দিন বেসিক্যালি কোন ল্যাবে যাচ্ছি না। আমি ২ দিন হচ্ছে এইগুলা কাজ করতেছি। আর ৩ দিন আচ্ছা। হচ্ছে আমি তখন ল্যাবে যাচ্ছি। ল্যাবে গিয়ে কাজ করতেছি। তো উইকেন্ড হচ্ছে তোমার ফ্রি। উইকেন্ডে তোমাকে কেউ এক্সপেক্ট করতেছে না যে তুমি কিছু করো। উইকেন্ড তোমার নিজের। তুমি চাইলে সারাদিন ঘুমাইতেও পারো। তুমি চাইলে হচ্ছে পাশের স্টেটে চলে যেতে পারো অথবা আমেরিকার আরেক মাথায় চলে যেতে পারো। মানে কেউ কোন কিছু বলবে না। আর হচ্ছে উইকেন্ড বাদে আর এমনিতে তোমার ইউনিভার্সিটির যে হলিডে গুলা আছে, মানে ইউনিভার্সিটি হলিডে এখানে আবার একটা ব্যাপার আছে। যে ব্যাপারটা হচ্ছে তুমি আমেরিকাতে মানে যারা তুমি যদি মাস্টার্স বা পিএইচডি করতে আসো, তুমি হচ্ছে স্টুডেন্টস হলিডে গুলা তোমার হলিডে না। মানে সব স্টুডেন্টস হলিডে তোমার হলিডে না। তো এখানে মানে সব জায়গায় তো আসলে ২ ধরনের হলিডে থাকে। অ্যাডমিনিস্ট্রেটিভ হলিডে আর হচ্ছে স্টুডেন্টস হলিডে। তো হুম, তুমি কাউন্ট হবা একজন স্টুডেন্ট হিসেবে না। তুমি কাউন্ট হবা হচ্ছে স্টাফ হিসেবে। সো তুমি হচ্ছে শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটিভ হলিডে গুলা পাবা। তো যেটা আসলে আচ্ছা। খুবই কম। বাট স্টুডেন্টদের যে হলিডে সেটা তুমি পাবা না। সো সেম থিং আসে তোমার সামারের ক্ষেত্রে। সামারে তো আমেরিকাতে তো তোমার সামারে কোন সেমেস্টার থাকে না। সো তোমার ৩ মাস প্রায় একটা গ্যাপ থাকে। তো এখন তুমি যদি টিএ ফান্ডিং অথবা আরএ ফান্ডিং এ থাকো, তাহলে হুম, হচ্ছে ওই সামারের টাইমটাও তোমার আইদার হচ্ছে টিচিং করতে হবে অথবা হচ্ছে তোমার ল্যাবে যাইতে হবে, কাজ করতে হবে। সো আমাদের যেহেতু টিচিং থাকে না, আন্ডারগ্রেডদের যেহেতু ক্লাস থাকে না সামারে, তো আমাদের যেটা করে আমাদের ডিপার্টমেন্টে তুমি টিএ তে থাকো অথবা আর এ তে থাকো, যেটাই থাকো, তোমার প্রফেসর ওই ৩ মাস তোমাকে ফান্ডিং করবে। সো ওই ৩ মাস তোমাকে এক্সপেক্ট করে যে তুমি হচ্ছে সপ্তাহে ৫ দিন সকাল ৯ টা থেকে ৫ টা তুমি হচ্ছে ল্যাবে থাকবা, ল্যাবে যাবা, কাজকর্ম করবা। এরকম আরকি। বাট বাই চান্স কোন ইউনিভার্সিটি বা কোন ডিপার্টমেন্ট হচ্ছে স্টুডেন্টদের সাথে ৯ মাসের এগ্রিমেন্ট করে। ১২ মাসের চুক্তি করে না। সো ওরা হচ্ছে তখন ওই সামারের যে ৩ মাস, ওই সামারের ৩ মাস তারা কোন টাকাও পাবে না। কিন্তু সামারের ৩ মাস তাদের কোন কাজও করতে হবে না। তো ওরা অনেক সময় দেখা যায় এটা ডিপেন্ড করে কি করবে। অনেকে হচ্ছে ইন্টার্ন-ফিন্টার্ন করে তখন। এইটা হুম। দিয়ে সব দিক দিয়ে কাজ হয়। আবার অনেকে হচ্ছে যারা একটু চিল বেশি, তারা হচ্ছে ধরো মানে দেখা যায় শুধু ঘুরে ফিরে কাটায় দিচ্ছে। সো ওইটাও করা যায় বা দেশে চলে যাচ্ছে। দেশে গিয়ে অনেক লং টাইম থাইকা আসতেছে। বাট ওটা কম। তো এই আরকি। তো ডেইলি লাইফ মোটামুটি এরকমই যায়। মানে ইটস লাইক আ 9 to 5 জবের মতো। কিন্তু হ্যাঁ, 9 to 5 জব। তোমার 9 to 5 জব সপ্তাহে ৫ দিন, দেন ২ দিন উইকেন্ড। উইকেন্ডের পর থেকে আবার শুরু। এটাই। হুম। আচ্ছা, ফাইনাল যে জিনিসটা বলতে চাচ্ছিলাম ভাইয়া, মানে আমরা তো এখন পর্যন্ত শুনে আমার তো ইউএস আসতে ইচ্ছা হচ্ছে। কিন্তু এখন যেসব শুনতে পাচ্ছি যে ইউএসএ তে খুবই বাজে অবস্থা। আম হুম। H-1B ভিসার জন্য বোধহয় অনেক টাকা পয়সা দেয়া লাগছে। সো ফরেনারদের জন্য এটা বেশ রিস্কি। এখন আপনি এই ব্যাপারটায় কি মনে করছেন? আপনাদের ইউএসএ তে থেকে কি ফিল হচ্ছে? এখন আসলে রিসেন্ট টাইমে যা হচ্ছে মানুষজন এখানের মানুষজন সবাই খুবই কনফিউজড। সবাই খুবই প্যানিকড। কারণ কখন হুম, যে হুম, কি হচ্ছে আসলে এর অ্যাডমিনিস্ট্রেশন যে কি করতেছে, যা মন চায় তা করতেছে। মানে কোন কিছু বলা যাচ্ছে না। তো এখনো পর্যন্ত যে ব্যাপারটা ওরা হচ্ছে তোমার মানে ক্লিয়ারলি মানে যে অর্ডিন্যান্সটা দিছে ফার্স্ট কথা হচ্ছে এটা কাইন্ড অফ অ্যাম্বিগুয়াস। এটা হচ্ছে তোমার ক্লিয়ারলি কিছু বলে নাই। যে যারা ইউএস এর ইউনিভার্সিটিতে পড়াশোনা করে H-1B তে যাচ্ছে। মানে যারা F1 থেকে H-1B তে চেঞ্জ হচ্ছে এটা তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে কিনা। মানে এখানে ক্লিয়ারলি বলা আছে ওটা অ্যাপ্লিকেবল হবে হচ্ছে তোমার বাইরে থেকে যারা আসতেছে। ধরো অনেকে তো হচ্ছে ডাইরেক্ট জব ভিসাতেও আছে। বাংলাদেশ থেকে আসে না। সংখ্যাটা খুব কম। হুম, মেইনলি আসে ইন্ডিয়া থেকে। তো এইজন্য ইন্ডিয়ানরা এত প্যানিকড। ইন্ডিয়া থেকে তো হচ্ছে অনেকেই তোমার ডিরেক্ট জবে আসে। তো ঐটা হইলে তারা হচ্ছে এখন এক্সট্রা করে $১,০০,০০০ তোমার ইয়ে দিতে হবে। ফি দিতে হবে। ওইটা ইম্পোজ করে দিছে। বাট যারা F1 থেকে চেঞ্জ হয়ে H-1B হচ্ছে, ওদেরটা আসলে এই সেম জিনিস ওদের ক্ষেত্রে খাটবে কিনা এখনো বলে নাই। এটা আগামী বছর বোঝা যাবে। যখন মানে এই সিজনটা যখন আসবে, নতুন ইনটেক যখন হবে, তখন আসলে বোঝা যাবে কি করে।
বাট যদি হয়ও মানে আমরা যদি খারাপটাও ধরে নিই যে স্টুডেন্টদের ক্ষেত্রেও এটা অ্যাপ্লিকেবল হবে। তারপরেও হচ্ছে তোমার আ আসলে আমার মনে হয় এটা বেশিদিন থাকবে না। বেশিদিন থাকবে না কারণ হচ্ছে মানে জিনিসটা তো খুবই ইলজিক্যাল এবং আমেরিকা চলে হচ্ছে ইমিগ্রেন্টদের উপর। সো হুম, ইমিগ্রেন্টরা আর এই টাইপের যে কাজগুলা মানে যেগুলা তোমার হাই স্কিলড জব বা হাই কোয়ালিফিকেশন জব এগুলা আসলে সত্যি বলতে এগুলা করার মতো লোকজন আমেরিকাতে খুব কম। মানে তুমি যদি যেকোনো গ্রেড স্কুলে যাও বা যেখানে যাও দেখবা হচ্ছে যে আমেরিকানরা আসলে হায়ার স্টাডিজ এ খুব একটা ইন্টারেস্টেড না। অল্প পোলাপানই করে। যারা করে এটা বোধহয় ওদের সব মধ্যে ডেভেলপড কান্ট্রির জন্যই সত্যি, হ্যাঁ, তাই না? মানে আমি এখানেও এটা দেখতে পাই যে এরা আসলে খুব বেশি পড়াশোনা করতে চায় না, মানে হাই স্কুল পর্যন্ত পড়ার পরই কেমন একটা টায়ার্ড হয়ে যায় আর করতে চায় না পড়াশোনা। হ্যাঁ, মানে এইটাই তো ধরো তোমার যখন মনে করো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ মানি আছে তোমার ভালো লাইফস্টাইল কাটানোর জন্য এবং তোমার ফ্যাসিলিটিস আছে। তোমার মৌলিক চাহিদা নিয়ে কোনো সমস্যা নেই। তুমি মৌলিক চাহিদার বাইরেও আরো অনেক ফ্যাসিলিটিস তুমি হচ্ছে মানে এগুলো তুমি জন্মের পরের থেকেই পাচ্ছ। তাইলে হুম, তোমার তো মানে দরকার নাই। তোমার যদি একটা কাজে ইন্টারেস্ট না থাকে সেটা জোর করে করার। এখন আমরা কেন হুম, করি? কারণ আমরা তো আসলে মানে বাইরের দেশগুলোর সাথে কম্পেয়ার করলে আমরা ওভারঅল আমরা তো খুবই গরিবই হালতে বড় হই। তো এখন হুম, আমাদের তো আসলে আ যদি আমরা আমাদের বেটার লাইফস্টাইল চাই, মানে যেসব জিনিস আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, যাও কোনদিন পাইনি, এগুলো যদি আমরা অ্যাচিভ করতে চাই, আমাদের আসলে পড়াশোনা ছাড়া কিছু গতি নেই। তো এইজন্য আমরা যত বেশি পড়াশোনা বা করতে চাই, বাইরের দেশের ওরা আসলে করতে চায় না। বিকজ তাদের জাস্ট দরকার নাই। মানে তারা যা করতেছে এটা হুম, করে তারা মানে অনেক ভালো আছে। মানে তাদের মেন্টাল প্যারা নেওয়া লাগতেছে না, মাথায় কোনো চাপ নেওয়া লাগতেছে না। তারা যাচ্ছে ফিজিক্যাল জব লেবার দিচ্ছে এবং শেষ। মানে এটা নিয়ে কোনো চিন্তা করতেছে না। তারা খুবই সুখে আছে, শান্তিতে আছে এবং যথেষ্ট টাকা-পয়সা পাচ্ছে। বাট এটাতে বুঝতে যেটা হয় ওই হাই স্কিল জব গুলার ক্ষেত্রে আসলে একটা অনেক বড় গ্যাপ ক্রিয়েট হয়। তো আমেরিকা এই যে এত প্রোগ্রেস করছে লাস্ট সেঞ্চুরিতে এটার মেইন কারণ হচ্ছে ইমিগ্রেন্টরাই। ইমিগ্রেন্টরা আসছে ওরা সারা দুনিয়ার থেকে সবচেয়ে মানে ভালো, ভালো ব্রেইন গুলাকে নিয়ে আসছে ছেকে এবং তারা হুম, হচ্ছে আমেরিকার জন্য খাটছে, আমেরিকার জন্য কাজ করছে। যত মনে করো ডেভেলপমেন্ট বা হচ্ছে তোমার সায়েন্সের ফিল্ডে বা ইয়ের ফিল্ডে এগুলা তারা টেকনোলজি, সায়েন্স সবকিছু তারা হচ্ছে তাদের মেধা দিছে এবং হুম, এইগুলা ক্যাশ ইন করে আমেরিকা আজকের অবস্থায় আসছে। এবং আমেরিকার পুরো সিস্টেমটাই এটার উপরেই দাঁড়ানো। সো আসলে ইমিগ্রেন্টদেরকে ওরা যে এই যে পড়াশোনার সুযোগ বন্ধ করে দিবে বা তারপরে চাকরি পাওয়া কঠিন করে ফেলবে, এটাতে আসলে আমেরিকারই অনেক বড় লস। সো মানে এইটা ওরাই এফোর্ড ধোপে করতে পারবে না এটা। হ্যাঁ, এটা এফোর্ড করতে পারবে না। এখন এই জিনিসটা হচ্ছে এখন মনে করো গভর্নমেন্ট আসছে এসে একটা সার্টেইন লোকজনের ভোট পাইছে। তার একটা ভোট ব্যাংক আছে। ওদের ভোটে আইসা সে বলছে মানে ওদেরকে সে এন্টারটেইন করতেছে এইটাই আরকি। যে কিছু তো একটা দেখাইতে হবে না যে আপনারা আমাকে ভোট দিয়ে আনছেন। আমি কিছু একটা করার তো চেষ্টা করতেছি। বাট আল্টিমেটলি এগুলা ধোপে টিকবে না। তো একটা অর্ডিন্যান্স এর মেয়াদ ভ্যালিডিটি হয় হচ্ছে ১ বছর। ১ বছর পরে এটা আবার রিনিউ করতে হয়। তো এই ১ বছরে এটার সাইড ইফেক্ট হিসেবে যেসব সমস্যাগুলা উদ্ভব হবে, তা আমার মনে হয় না হুম, যে এটার পরে 2nd টাইম সে আবার এটাকে তোমার আ নতুন করে আবার ইয়ে করতে যাবে। মানে আবার রিনিউ করতে পারবে। মানে সিনেটেও পারবে না বা হচ্ছে আমার আর যে জিনিসটা আমার ধারণা যেটা মানে এটা কাইন্ড অফ তার পাবলিসিটি স্টান্ট আরকি ভোট ব্যাংক নেওয়ার জন্য। সো এখন করছে মানুষজন খুশি, মানুষজন লাফাচ্ছে ১ বছর লাফাইতে দিলে তারপরে সে নতুন কিছু একটা করবে। মানে এটা রিনিউ করবে না। হুম, সো জিনিসটা সাময়িক। আমার ধারণা ১-১.৫ বছর পরে এই প্যারাগুলা আসলে চলে যাবে, থাকবে না। বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, আমরা মোটামুটি অনেকক্ষণ কথা বলেছি, আমরা শেষের দিকে। এখন আপনি যারা নতুন অ্যাপ্লিকেন্ট ওদেরকে আপনি কিভাবে মানে আপনার কি কোনো সাজেশন আছে, ধরেন শুধুমাত্র মাস্টার্স বা মাস্টার্স প্লাস পিএইচডির জন্য? তাহলে আমরা সেটা দিয়ে হয়তো এই পুরো জিনিসটাকে কনক্লুড করতে পারি। আ তাদের ক্ষেত্রে সাজেশন হচ্ছে আ যে তোমার আ মানে মেইনলি যেটা সেটা মানে আমার দিক থেকে সবচেয়ে বড় যে সাজেশন সেটা হচ্ছে যারা এখনো পড়াশোনা করতেছে, মানে সিজিপিএ এর দিকে একটু নজর দেওয়া। কারণ সিজিপিএ কম হইলে অনেক মুশকিল। মানে সিজিপিএ কম হইলে জিনিসটাকে কভার আপ দেওয়া যায়। কিন্তু কভার আপ দেওয়ার জন্য তখন তোমার অন্যান্য দিকে ওভারঅল প্রোফাইল অনেক ভালো হওয়া লাগে। মানে পুরা জিনিসটা আসলে হলিস্টিক প্রসেস এ ইয়ে করে তো তোমার হয়তো খুব ভালো এসওপি লিখতে হবে। তোমার আইএলটিএস বা টোফেল বা হচ্ছে জিআরই এগুলাতে বেশ ভালো স্কোর লাগবে। জিনিসটা এরকম। তো তোমার যদি সিজিপিএ বেশ ভালো থাকে তাহলে হচ্ছে ওইগুলাতে একটু কম বেশি হইলেও তোমার হচ্ছে আ কাটায় নেওয়া যায়।
সো তোমার হাতে মানে সাজেশনটা হচ্ছে ১ম সাজেশন যে তোমার হাতে যদি যথেষ্ট সময় থাকে, তুমি যদি জাস্ট 1st ইয়ার, 2nd ইয়ার বা 3rd ইয়ারের শুরুর দিকে আসো, সিজিপিএ এর দিকে মনোযোগ দাও। সিজিপিএ বেশি হইলে পরবর্তীতে লাইফ ভাইয়া অনেক ইজি হয়ে যায়। 3rd ইয়ারে সিজিপিএ ঠিক করা যায় না। এটা সত্যি না ভাইয়া। সিজিপিএ ঠিক আচ্ছা, করার সময় হচ্ছে 1st ইয়ার। 1st ইয়ার, এর 2nd ইয়ার হ্যাঁ। আ হ্যাঁ, আর আপনি যদি এটাই যে অনেক লেটের দিকে যে এখন হচ্ছে আর সিজিপিএ নিয়ে কিছু করার নাই। তাইলে হচ্ছে মানে বেশি ফোকাস করতে হবে তোমার ল্যাঙ্গুয়েজ স্কিল, তোমার হচ্ছে অ্যানালিটিক্যাল স্কিল যেটা হচ্ছে বেসিক্যালি জিআরই তে দেখবে এগুলার উপর। অ্যান্ড হচ্ছে তোমার এসওপি খুবই ম্যাটার করে। একটা খুবই ভালো এসওপি মানে অনেক ডিফারেন্স ক্রিয়েট করে দেয়। তো মানে এটা অনেকে ঠিকঠাক পাত্তা দেয় না, ভাবে যে এসওপি একটা কিছু লিখলেই তো হইলো। কিন্তু না আসলে মানে ওরা একটা এসওপি পড়ে মানে এটা আমি দেখছি এরকম আমার দেখা হইছে যে একদম সিমিলার প্রোফাইল বাট স্টিল একজনের হয়তো অ্যাডমিশন যেখানে হইছে আরেকজনের তার চেয়ে অনেক ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হইছে কারণ তার এসওপি খুবই ফার্স্ট ক্লাস একটা এসওপি ছিল। সো এইটা আরেকটা জিনিস। অ্যান্ড আরেকটা খুবই ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে যে রিসার্চ। মানে দেশে আমরা যখন আসছি ৫ বছর হয়ে যাচ্ছে। ৫ বছর আগে তখন তো আসলে দেশে এত ট্রেন্ডও ছিল না জিনিসটার, ফ্যাসিলিটিও ছিল না। এখন এর চেয়ে আমি নিজে যেমন আমার ডিপার্টমেন্টেই আমি দেখি প্রচুর ইয়া হইছে। মানে স্টুডেন্ট আন্ডার গ্রেডের স্টুডেন্টরাও রিসার্চ নিয়ে যথেষ্ট তোমার অ্যাওয়্যার এবং হচ্ছে যথেষ্ট ইন্টারেস্টেড কাজ করতে চায়। সো এটার যদি সুযোগ থাকে তাইলে তোমার আন্ডারগ্রেডে থাকতে মানে যত সিলি হোক বা যত অল্প স্বল্পই হোক, যাই হোক না কেন মানে রিসার্চ আসলে করা উচিত। যদি একটা মানে মানে কোন ল্যাবে থাকা উচিত, কাজকর্ম করা উচিত। বেসিক মেথোডোলজি গুলা যে সায়েন্টিফিক মেথোডোলজি বা এক্সপেরিমেন্টাল মেথোডোলজি কিভাবে হয় বা হচ্ছে রাইটিং কিভাবে সায়েন্টিফিক রাইটিং লেখা হয় বা এই জিনিসগুলা। এইগুলা হচ্ছে জানা থাকলে অনেক ভালো করে এসওপি তে লেখা যায় বা ইন্টারভিউ বা সিভি এগুলাতে এড করা যায়, বলা যায়। এটা অনেক হেল্প করে। অ্যান্ড যদি তোমার বাই চান্স কোন একটা পেপার থাকে, সেটা কোলাবোরেশন এ হইলেও কারো সাথে কোলাবোরেটিভ তুমি 2nd অথর বা 3rd অথর তোমার পেপার আছে, সেটা রিভিউ পেপার হইলে ভালো। আর যদি মানে রিসার্চ পেপার হয় তাহলে তো কথাই নেই। তো এইটা আসলে তোমাকে অনেক বড় একটা পুশ দিবে এবং যেহেতু এখনো মেক্সিমাম ক্যান্ডিডেট যারা তাদের রিসার্চ প্রোফাইল আসলে খুব একটা স্ট্রং না মানে ইন্টারন্যাশনালদের ক্ষেত্রে। কারণ এগেইন মানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলো বাংলাদেশ বলো বা আফ্রিকা থেকে প্রচুর পোলাপান আসে বা হচ্ছে সাউথ এশিয়া থেকে। মানে কারোরই তো রিসার্চ আসলে খুব একটা স্ট্রং জোন না। সো যারা এই রিসার্চটা করতে পারবে এটা আসলে মানে একটা অনেক বড় লিপ আপ হয়ে যায় আরকি। মানে অনেক ইজিলি ডিফারেনশিয়েবল হয়ে যায় অন্যদের চেয়ে। সো রিসার্চ এর দিকে ফোকাস করা উচিত। এটা হচ্ছে আরেকটা সাজেশন। জি, সবগুলাই বেশ ভালো সাজেশন ছিল। আমার কাছে মনে হয় যে এটা this would be really helpful. তাহলে এটাই যদি আমার কাছে মনে হয় আমার আর কোনো প্রশ্ন নেই। ভাইয়ার সাজেশনও নেয়া শেষ। ভাইয়া আপনার এক্সট্রা কোনো কিছু এড করার না থাকলে এক্সট্রা করার কোনো কিছু কি এড করার আছে আপনার? না এক্সট্রা মনে হয় অনেক কিছুই বলে ফেলছি আসলে বলতে। আসলে অনেক, এক্সট্রা মনে অনেক হলো না। বেশি রিসোর্সফুল ছিল এই পুরা জিনিসটা। আমি যদি বলি এই সবগুলো আমি আমার যে কোয়েশ্চেন গুলো ছিল আমি সবগুলো আপনাকে বলেছি। কারণ আমি তো এরপরে মাস্টার্স আচ্ছা। পিএইচডি পার্সু করতে চাই। আমি আমারটা এখানে বলেছি। তো তাহলে আমরা এটা শেষ করতে পারি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর বিং হিয়ার and thank you everybody for watching. Maybe we'll meet you in any other podcast.